তো পারমুটেশনের যা যা থিওরি বলেছিলাম, একটা ক্লাসে থিওরি সবটাই বলেছিলাম, তো ওখান থেকে যদি না করে থাকো ওখান থেকে একটু দেখে নিও। লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে পরে দেখে নিও, আগে দেখে নেওয়া উচিত ছিল তোমাদের। যাই হোক, তো পারমুটেশনটা শুরু করব। আমি একটুখানি বলে নিই যে পারমুটেশনটা ছিল কি। আমাদের মেন থিওরি অনেক কিছু সাব থিওরি ছিল, অনেক কিছু কনক্লুশন ছিল, অনেক কিছু ট্রিগও বলেছিলাম। তারপরে অনেক কিছু ক্লু ওয়ার্ড বলেছিলাম, যে এই অঙ্কের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকলে তোমরা পারমুটেশন ইউজ করবে, এই ওয়ার্ডগুলো থাকলে তোমরা কম্বিনেশন ইউজ করবে। তো এগুলো সব আমি ডিসকাস করে দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে। যেহেতু আমি আগেই তোমাদের বলেছি যে আগে কম্বিনেশন জানতে হয়, তারপর পারমুটেশন জানতে হয়, তো কম্বিনেশনটা আমরা মোটামুটি একটা ওভারঅল করেছি। তো আহ, এবার আমরা পারমুটেশনটা করব, কম্বিনেশন যেহেতু হয়েছে। সুতরাং হচ্ছে একেবারে শুরু থেকে বলি। তো চলো, পারমুটেশন ছিল কি। পারমুটেশন ছিল আমাদের কোনো একটা আহ, ধরো এই একটা বক্স তোমার কাছে রাখা আছে। এই বক্সের মধ্যে মেনি বার বলেছি, অনেকবার বলেছি তোমাদের। এইটা জিনিসটা আরেকবার রিপিট করি। এই বক্সটার মধ্যে ধরো এনখানা কোনো বস্তু রাখা আছে, বা আমি ধরে নিলাম এনখানা বল রাখা আছে। এই এনখানা বল রেখে আরো সহজ সহজ করে বলি, যে এই বাক্সর মধ্যে ধরো 26টা তোমার ইংরেজিতে পরপর লেটারগুলো আছে, সেগুলো রাখা আছে ABCDEFG করে। টোটাল 26টা এখানে রাখা আছে এই এনখানা, এই বাক্সটার মধ্যে। এখান থেকে আমি বলছি যে এই 26টা থেকে আমি 10টা করে নেব, নিয়ে সাজাবো। সাজানো মানে উলট পালট করব। ধরো 10টা আমি ওয়ার্ড নিলাম, নিয়ে উলট পালট করে সাজালাম। তখন আমার কাছে হবে 26P10। তাহলে পারমুটেশন বলতে তুমি নাও, নেওয়ার পরে সেগুলোকে উলট পালট করে সাজাও। তাহলে সেটাই ছিল পারমুটেশন। আর কম্বিনেশন মানে শুধু নেওয়া, মানে এতগুলোর মধ্যে শুধু নিচ্ছ, আর কিছু তুমি করছো না, মানে তাহলে সেটা হচ্ছে কম্বিনেশন। তাহলে এই ছিল তফাৎ। তার মানে এন খানা বস্তুর মধ্যে যদি আমি আর খানা বস্তু নেই এবং সাজিয়ে সাজিয়ে রাখি, মানে উলট পালট, কোনোটা আগে রাখলাম, কোনোটা পরে রাখলাম, আবার শেষেরটাকে ফার্স্টে রাখলাম, শেষেরটাকে মাঝখানে রাখলাম, এরম করে যদি নেই, তখন এটা হবে NPR। এই হচ্ছে ঘটনা। তাহলে এটাই বলেছিলাম। এবং যেখানে এই এন এর ভ্যালু এবং আর এর ভ্যালু দুটোই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, মানে এন এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না, আর এর ভ্যালু কখনো নেগেটিভ হয় না। এন এর ভ্যালু যা খুশি হতে পারে, আর এর ভ্যালুও যা খুশি হতে পারে, কিন্তু নেগেটিভ শুধু হবে না, জিরো বাদ দিয়ে, আর নেগেটিভ বাদ দিয়ে জিরোও হতে পারে, কোনো সমস্যা নেই। আরেকটা কেস বলেছিলাম যে এন এর ভ্যালু সব সময় আর এর ভ্যালুর থেকে বড় অথবা সমান হবে, মানে এন এর ভ্যালুটা, মানে এই এন এর ভ্যালুটা আর এর ভ্যালুর থেকে বড় হবে অথবা সমান হবে। কিন্তু যদি, তার মানে কি, যদি এন জিরো হয় তাহলে আর কে জিরো হতে হবে। কারণ কি, জিরোর থেকে আর কোনো ছোট ভ্যালু আমি নেই, যে আর এর ভ্যালু আর নিতে পারবো না ছোট ভ্যালু, তাহলে মাইনাসে চলে যাবে, মাইনাস তো হবে না, শুরুতেই বলেছি। তাহলে এই কন্ডিশনগুলো ছিল। আর একটা কি ছিল, যে এনপিআর বলতে আমরা কি বুঝি। এনপিআর বলতে আমরা বুঝেছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা ছিল শুধুমাত্র এই এনপিআর। আর এনসিআর বলতে বুঝেছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এবং তার সাথে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটুকুর বাইরে আরও অনেক কিছু সাব থিওরি ছিল, অনেক কিছু সাব রেজাল্ট ছিল, যে রেজাল্টগুলো আমরা অ্যাপ্লাই করে শর্ট ট্রিক হিসাবে অঙ্কগুলো করেছিলাম, সেগুলো আগের ক্লাসগুলোতে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। আবার যদি কোনো অঙ্কের মধ্যে পাই তবে বলবো, আদারওয়াইজ এখন বলবো না। এখন যা যা আছে সেই রেসপেক্টে আমরা অঙ্কগুলো করব। তো পারমুটেশনের একদম আমি বাংলা বইটা থেকে পুরো পরপর করে ধরে ধরে সবকটা করাচ্ছি। যেগুলো একদম সেম টাইপ সেগুলো একটু হোমওয়ার্ক দেবো, বাদ বাকি প্রায় সবটা আমি করিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তো চলে এসো একদম ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে বলছে, একদম দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান। কোয়েশ্চেন নাম্বার ওয়ান যদি বই না থাকে, তাহলে আমি হচ্ছে তোমাদের গ্রুপে একটু পাঠিয়ে দিচ্ছি বইটা, বইয়ের ছবিটা। একটা ছবি পাঠাচ্ছি, এটা হলে আবার দেন আরেকটা পেজ করলে তখন পাঠাচ্ছি আবার। দেখো গ্রুপে পাঠিয়ে দিয়েছি একটা ছবি, তো ওখান থেকে একটু দেখে নাও।
যাই হোক, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, এন এবং এম দুটি অখণ্ড সংখ্যা এবং সেই সংখ্যাগুলো এই টাইপের আছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু আছে এন মাইনাস টু ডট 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 করে আছে হচ্ছে এন মাইনাস এম পর্যন্ত, এই পর্যন্ত আছে। বলছে এই রেজাল্টটা, বলছে এই রেজাল্টটা কি হবে বা এই রেজাল্টটা কি হওয়া সম্ভব। তাহলে আমি তো এটা জানি না যে এই রেজাল্টটা কি হওয়া সম্ভব, তো আমি এইখানে আপাতত কিছু বলতে পারছি না, কারণ তুমি এটুকু জানো বাবা যে এন থেকে শুরু হয়ে যদি এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু এবং এন মাইনাস থ্রি এরকম করে করে ডট ডট করে করে যদি থ্রি, টু এবং ওয়ান হয়, তাহলে তুমি এই রেজাল্টটাকে ডেফিনেটলি বলতে পারবে যে এটা ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে এটাই ছিল, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি ডট 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 করে থ্রি টু ওয়ান পর্যন্ত হলে তাহলে তুমি ওই রেজাল্টটাকে এন ফ্যাক্টোরিয়াল বলতে পারো। আদারওয়াইজ ওই রেজাল্টটাকে তুমি কখনোই এন ফ্যাক্টোরিয়াল বলতে পারো না, তাহলে এটা এন ফ্যাক্টোরিয়াল হবে না, তাহলে এটাকে আমি কিছু বলতে পারছি না। ক্লিয়ার না? সুতরাং আমি এখন এই যে এখান থেকে এন মাইনাস এন অব্দি এসছে, এন মাইনাস এম অব্দি, তাহলে এখন আমি বলছি বাবা যে এই রেজাল্টটাকে আমি আমার সুবিধা মতো একটু অন্যরকম ভাবে লিখবো। কিরকম ভাবে লিখবো? আমি যদি বলি যে এই রেজাল্টটাকে আমি আরেকটু কন্টিনিউয়াস করব, কিরকম ভাবে কন্টিনিউ করব, না এখানে আছে তোমার এম, এন মাইনাস এম, আমি এখানে আবার মাইনাস ওয়ান করছি, তাহলে ইনটু আবারও করছি কি যে এন মাইনাস এম আবার মাইনাস টু করছি, এরম করে করে এটাকেই আমি চালিয়ে দিচ্ছি কত অবধি, থ্রি, টু এবং ওয়ান পর্যন্ত। তাহলে এই অবধি চালিয়েছি, তোমার ছিল কতটুকু বাবা, এইখান থেকে এইটুকু, তুমি এক্সট্রা মাল্টিপ্লাই করেছো এই টার্মটা, এই টার্মটা তুমি এক্সট্রা মাল্টিপ্লিকেশন করেছো, এটা তো তোমার অঙ্কের মধ্যে ছিল না বাবা, তাহলে তুমি এইটা এক্সট্রা করে মাল্টিপ্লিকেশন করেছো, তাহলে তুমি তো করতে পারো না মাল্টিপ্লিকেশন জোর করে, তাহলে যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে এবার তুমি এইটাকে ডিভিশন করে দাও, তাহলে এম, এন মাইনাস এম মাইনাস ওয়ান, তার সাথে এন মাইনাস এম মাইনাস টু ডট 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 করে একদম শেষে থ্রি, টু, ওয়ান, তাহলে এই পর্যন্ত তুমি আবার এটাকে উপরেও মাল্টিপ্লিকেশন করেছো এবং নিচে ডিভাইড করেছো যাতে পুরোটা কেটে যায়। তাহলে উপরেরটা এখন তুমি কি বলতে পারবে যে উপরেরটা এন ফ্যাক্টোরিয়াল তোমার কাছে দাঁড়িয়ে গেছে, কারণ উপরে এন থেকে শুরু হয়ে কোন অবধি গেছে, থ্রি টু ওয়ান পর্যন্ত, তাহলে এন ফ্যাক্টোরিয়াল উপরে হয়েছে। তাহলে নিচে কি হবে, নিচে শুরু হয়েছে এইখান থেকে, এখান থেকে শুরু হয়ে থ্রি টু ওয়ান, তাহলে নিচে হবে কি এন মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমার অ্যান্সার কত, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি তোমার রেজাল্ট পেয়ে গেছো এটা। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি, ডি হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার। এবার সেম ভাবে আমি চলে আসি যে কোয়েশ্চেন নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টু বলছে জিরো ফ্যাক্টোরিয়াল। এটা আমি একদম ফার্স্ট দিন বলে দিয়েছিলাম যে জিরো ফ্যাক্টোরিয়াল, জিরো এমন একটা ফ্যাক্টোরিয়াল এটার অ্যান্সার সবসময় ওয়ান হবে, কারণ জিরো ফ্যাক্টোরিয়াল মানেই ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল করলেই ওয়ান হয়, আবার ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি করো তাহলেও এটা গিয়ে হবে ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল মানেও ওয়ান এবং ওয়ান ফ্যাক্টোরিয়াল মানেও তুমি ওয়ানই পাবে। তাহলে এটার নির্দ্বিধার কোনো কিছু নেই, জিরো ফ্যাক্টোরিয়াল মানেই এটা ওয়ান। এবার চলে এসো একদম 3 নম্বর কোয়েশ্চেনে। 3 নম্বর বলছে এম ইন্টু এম মাইনাস ওয়ান, তাহলে এম থেকে শুরু হচ্ছে, 3 নম্বরও আমি এক্ষুনি অলরেডি এই একের মতো করিয়ে দিয়েছি, তাহলে 3 নম্বর বলছে এম, তার সাথে আছে এম মাইনাস ওয়ান, তার সাথে আছে এম মাইনাস টু ডট 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 করে করে কোন অবধি আছে, থ্রি আছে, টু আছে, ওয়ান পর্যন্ত আছে, দ্যাট ইজ এম ফ্যাক্টোরিয়াল। তার মানে কি, যেখান থেকে শুরু হচ্ছে এবং শেষ যদি ওয়ানে গিয়ে হয় তাহলে তুমি বলতে পারবে ওটা তোমার ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার ডেফিনেটলি এম, এমই হবে, কারণ এম থেকে শুরু হচ্ছে ওয়ান অবধি যদি যায় তাহলে এম, কিন্তু যদি ওয়ান অবধি না যায় তাহলে কিন্তু কিছু বলতে পারবো না, যেহেতু থ্রি টু ওয়ান অবধি গেছে তাহলে এটার ভ্যালু এম ফ্যাক্টোরিয়াল। এবার তারপরে আসি, তারপরে দেখো তো বাবা কি আছে, কোয়েশ্চেন নাম্বার ফোর, এগুলো কখনোই আসবে না, এগুলো বেসিক, তবু আমি বলছি যেহেতু পরপর করে করাচ্ছি। এটা আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান,
ইন্টু এন মাইনাস টু, কিন্তু এখানে এন মাইনাস টু এর পরে ফ্যাক্টোরিয়াল দেওয়া, তার মানে এখানে ওরা স্টপ করেছে। আরও চলতো, 3 to 1 অব্দি যেত, কিন্তু ওরা এখানে স্টপ করেছে, তার মানে এর ভ্যালুটাও হবে তোমার এন ফ্যাক্টোরিয়াল। এইগুলোর অ্যাপ্লিকেশন অলরেডি আমরা আগের চ্যাপ্টারে করে ফেলেছি। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 5টা একটু বোঝার আছে, কারণ এটাই তোমাকে পরবর্তীকালে ফর্মুলা হিসাবে ইউজ হবে। যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই না করেই বলছি, একদম র টাইপটা বলছি, যাতে কোনো সময় ফর্মুলা ভুলে গেলেও তোমার অসুবিধা না হয়। কি বলেছে দেখো, বলছে এন সংখ্যক বিভিন্ন বস্তু আছে, এই বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর, ভালো করে বুঝবে, এন সংখ্যক বিভিন্ন বস্তু আছে, এই বস্তু থেকে 8 সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না। ক্লিয়ার? তাহলে বলছে যে তোমার কাছে একটা ধরো বক্স আছে, এই বক্স আছে, বা এটা ধরো একটা ক্লাসরুম, ঠিক আছে না? তাহলে এই ক্লাসরুমের মধ্যে ওরা বলছে যে এই ক্লাসরুমের মধ্যে ধরো ধরো হচ্ছে 10 জন, বা ধরো আমি বললাম 20 জন স্টুডেন্ট আছে এই ক্লাসরুমের মধ্যে। আমি এই 20 জনের মধ্যে থেকে আমি একজন টিচার, যে আমি একজন টিচার 10টা স্টুডেন্ট নিয়ে ধরো আমি কোনো একটা কোনো একটা সেমিনার করতে চাইছি। তাহলে এই 20 জনের মধ্যে থেকে আমি বলছি যে 10 জন নেব, ঠিক আছে? এবার আমার পার্সোনালি 4 জনের উপরে খুব রাগ আছে, আমি এই 4 জনকে নেব না। এই 4 জনের উপর আমার খুবই রাগ আছে, কারণ এরা পড়াশুনো করে না, আমি এই 4 জনকে নেব না। তাহলে আমি কখনোই এদেরকে নেব না। আমি 10 জন, এই 20 জনের মধ্যে বাকি সব 10 জনকে নেব, শুধু এই 4 জনকে নেব না। তাহলে আমি যদি এই 20 জনের মধ্যে 4 জনকে আলাদা করে সাইড করে দেই, যে ওই 4 জনকে নেব না, ওরা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে যাক, তাহলে এই 4 জন ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে গেল। তাহলে পড়ে আছে কত বাবা? পড়ে আছে ডেফিনেটলি 16 জন। তাহলে এই 16 জনের থেকে আমি 10 জন নিলেই তো আমার ঝামেলা চুকে গেল। এবং 16 জনের থেকে 10 জন যেহেতু বিন্যাস বলেছে বা পারমুটেশন বলেছে, তাহলে পি দিয়ে ইউজ হবে, পি দিয়ে ইউজ হবে, এখানে আর সি ইউজ হবে না, কারণ ঘুরিয়ে ফিরিয়ে নেব। তাহলে এই 16 জনের মধ্যে থেকে আমি নিতে চাইছি কজন? 10 জন। তাহলে ঘটনা কি দাঁড়ালো? ওরা বলছে যে এই সেম বাক্সে এন জন আছে, এই এন জনের মধ্যে থেকে আমি কতজনকে নেব? 8 জনকে নেব, যেখানে 4 জন কখনোই থাকবে না, সেই 4 জন যে 4 জন কিনা আমার খুব অপছন্দের। তাহলে এই 4 জনকে আলাদা করে আমি সাইড করে রেখে দিলাম। তাহলে বাকি পড়ে আছে কত? n-4 জন। তাহলে এই n-4 থেকে আমি কতজন নেব? 8 জনকে নেব। তাহলে আমার অ্যান্সার তাহলে কত? তাহলে অ্যান্সার হলো n-4 p r। তাহলে n-4 p r, দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর সি হবে। ওকে, এবার চলে এসো 7 নম্বর কোয়েশ্চেন। যে 7 নম্বরটা কি হবে। তো চলো 7 নম্বর কোয়েশ্চেনে আসা যাক। আচ্ছা সরি, কোয়েশ্চেন নাম্বার 6টা বাদ চলে গিয়েছে ভুল করে, তাহলে 6টা আগে করে নিই। 6 বলছে যে 10p3 কত? এটা একদম বেকার কোয়েশ্চেন, কখনোই আসে না এই কোয়েশ্চেন। 10p3 তোমরা এমনি বার করে নিতে পারবে। 10p3 মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, তার ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই নিচে আছে 7 ফ্যাক্টোরিয়াল, 7 7 ক্যান্সেল আউট করো, তাহলে 8 9 72, তাহলে 720 তোমার অ্যান্সার। এটা আর বলার কিছু নেই। এবার চলে এসো তুমি কোয়েশ্চেন নাম্বার 7, যেটা ফার্স্ট বলছিলাম। দেখো এটার একটা শর্ট ট্রিক বলেছিলাম, NPR, এটা ইকুয়াল টু আছে এক্স ইন্টু n মাইনাস 1 p r-1। বলছে এই এক্স এর ভ্যালু কত? এটা যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত, এই হচ্ছে আমার কোশ্চেন। যদি এটা হয়, এটার একটা খুব সুন্দর ট্রিক বলেছিলাম, যে এখান থেকে ট্রিকটা অ্যাপ্লাই করে তুমি করতে পারো। ধরো তুমি ট্রিকটা ভুলে গিয়েছো, তাহলে কিভাবে করবে? কারণ এটারও একটা শর্ট ট্রিক ছিল, যেটা আমি প্রথম ক্লাসে একদম বলে দিয়েছিলাম, ডিসকাস করে দিয়েছিলাম। কিন্তু যাই হোক, প্রথম ক্লাস ধরো তুমি করনি বা জানো না, এর শর্ট ট্রিকটা ধরো তোমার মনে নেই। তাহলে এটা কিভাবে করব? এটা করব যেভাবে, দেখো আমি প্রথমে NPR মানে আমি ফ্যাক্টোরিয়ালে ভাঙি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, ইকুয়াল টু এক্স ইন্টু
n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে হবে কত, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা হয়। তাহলে এখানে ওয়ান ওয়ান কেটে গেল, মানে নিচে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর এবং এখানেও n মাইনাস ওয়ান, তাহলে এই পুরোটা ক্যান্সেল আউট। তাহলে এখন আমি n ফ্যাক্টোরিয়াল এখানে আছে, আর এখানে বলছি এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে আছে x ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি এবার এখানে কি লিখছি বাবা, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল স্টপ করছি, আর এখানে বলছি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আর এটা ক্যান্সেল আউট, তাহলে দেয়ার ফোর এক্স ইকুয়াল টু কত হবে, n হবে। তাহলে এক্স এর ভ্যালু তুমি n পেয়েছো। এটা আমি তো একদম র মেথড বললাম, যেভাবে তুমি পরীক্ষায় ভুলে গেলে সলভ করতে পারো। বাট এর একটা শর্ট ট্রিক কি বলেছিলাম, যে NPR যদি তুমি উপরের থেকে এক কমাও, তাহলে n মাইনাস ওয়ান হলো p হলো, এবং নিচের থেকে এক কমাও তাহলে r মাইনাস ওয়ান হলো, তাহলে এখানে একটা n গুণ হবে, এখানে একটা n গুণ হবে। এটাই হচ্ছে ট্রিক। যেমন এই ট্রিকটা অনেক জায়গায় অ্যাপ্লিকেশনে কাজে লাগবে। ধরো আমি কোনো একটা জায়গায়, ধরো আমি বলছি যে ধরো 10p5, এটা এটা আমি বলছি যে 9p4 লিখবো, তাহলে তার সাথে একটা কি করবে, মাল্টিপ্লাই করবে 10। তাহলে 10 যদি মাল্টিপ্লাই করো, তাহলে এইটার সাথে এই রেজাল্টটা ইকুয়াল হবে। এই হচ্ছে ঘটনা। উপর থেকে এক এবং নিচের থেকে যদি এক কমে, তাহলে এই n বা 10 একটা এখানে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে দ্যাট ইজ x ইকুয়াল টু n। এখান থেকে মুখে মুখেই বলা যায় এই ট্রিকটা অ্যাপ্লাই করে। এটা পাশে লিখে রাখতে পারো তোমরা শর্ট ট্রিক হিসাবে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 7 গেল। কোয়েশ্চেন নাম্বার 8-এ আসি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 কিন্তু বাবা ওই রেজাল্ট ফলো করবে না। কেন? কারণ উপর থেকে এখন দেখো ওই রেজাল্ট ফলো করবে না, কিন্তু এখানেও শর্ট ট্রিক বলেছিলাম। যাই হোক, আরেকবার বলে দিচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 8-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে 9p5, ঠিক আছে না, ইকুয়াল টু x ইন্টু 9p3। তাহলে এখন 2 কমে গেছে, তাহলে এখানটায় না 2 কমে গেছে এমন কোনো সঠিক বলিনি, 1 কমে গেছে এমন সঠিক বলেছিলাম। যাই হোক, এটা সঠিকে না করেই আমি বলছি 5 থেকে এখন দেখো 2 কমে গেছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে আমি জানি না। আগেরটা বোথ সাইডে উপর এবং নিচে 1 করে কমছিল, তাহলে এখানে তো সেই রেজাল্ট বলতে পারবো না। তাহলে কি বলবো, কিছুই নয়, তুমি প্লেন ভেঙে ফেলো। এটা 9 ফ্যাক্টোরিয়াল লিখলে, আর নিচে কি হবে, 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল টু এক্স ইন্টু এখানে লিখলে 9 ফ্যাক্টোরিয়াল, আর এখানে তাহলে 9 মাইনাস 3 মানে হচ্ছে কত, 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে এটা এটা ক্যান্সেল আউট হলো। তাহলে 1 বাই এটাকে তুমি 4 ফ্যাক্টোরিয়ালই রাখো, আর এটা কি হবে, এক্স ইন্টু 1 বাই 6 মানে কি, 6 ইন্টু 5 ইন্টু 4, এখানে গিয়ে স্টপ করো, 4 4 ক্যান্সেল আউট। তাহলে দেয়ার ফোর এক্স ইকুয়াল টু কত হবে, 6 5 30, তাহলে দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 30, হয়ে গেল। ক্লিয়ার? তাহলে বেশ, এবার মাথায় রাখবে আরেকটা জিনিস, যে ভালো করে বোঝো, মাথায় রাখবে আরেকটা জিনিস, যে এর অ্যান্সার কি হবে। যেমন পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে এন পি এন, কিন্তু যদি এটা এন সি এন বলতো তাহলে কিন্তু 1 হতো। কারণ যদি এন কম্বিনেশনে উপর এবং নিচে যদি ম্যাচ করে যায় তাহলে 1 হয়। কম্বিনেশনে উপর এবং নিচ যদি ম্যাচ করে যায় তাহলে তার অ্যান্সার 1। তাহলে এটার অ্যান্সার কি হবে, ধরো তুমি জানো না, তাহলে তুমি ফর্মুলা দিয়ে ভাঙো। এটা কি হবে বাবা, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে, এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন মাইনাস এন মানে কত বাবা, 0। 0 ফ্যাক্টোরিয়াল মানে তোমাকে এক্ষুনি বলেছি কত, 0 ফ্যাক্টোরিয়াল মানে তুমি এক্ষুনি জানো যে 0 ফ্যাক্টোরিয়াল মানেই হলো তোমার কাছে 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল 1। তাহলে এটা মানে কি, এটা মানেই হচ্ছে তোমার এন ফ্যাক্টোরিয়াল। ভালো করে বুঝবে, এটা মানেই হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। কিন্তু এবার তুমি কোশ্চেনের দিকে তাকাও, যে কোশ্চেনে বলেছে যে এন ফ্যাক্টোরিয়াল কোনো অপশানে নেই। দেখো, এন ফ্যাক্টোরিয়াল কোনো অপশানে নেই, তার মানে আমাকে এবার অপশান টেস্ট করতে হবে। প্রথমত 1 হবে না, 0ও হবে না। এবার সি অপশানটা টেস্ট করি। সি অপশান কি বলছে বাবা, এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে কি হবে বাবা, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে এন মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন 1 1 ক্যান্সেল আউট, এন এন ক্যান্সেল আউট, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 1। তাহলে এটা মানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল।
তাহলে এটা মানেও কিন্তু কি হবে, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার সাথে এটা ইকুয়াল হচ্ছে না, তাহলে অপশন নম্বর সিও হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন নম্বর ডি। এবার তুমি বলবে কি করে হলো, তাহলে দেখো কি করে হচ্ছে। দেখো অপশন নম্বর ডি বলছে এন পি এন মাইনাস ওয়ান, ক্লিয়ার? তাহলে এন পি এন মাইনাস ওয়ান, তাহলে এটা ক্যালকুলেট করলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এন মাইনাস এন ক্যান্সেল আউট, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, দ্যাট ইজ এন ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এটার সাথে এটা ইকুয়াল হচ্ছে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এটা অপশন টেস্ট করে তোমায় করতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 গেল। এবার কোয়েশ্চেন নাম্বার আমি 10-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 10, এই কোয়েশ্চেনটা আমি হচ্ছে যাদের মনে আছে কিনা জানি না, আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের সেট যখন করাচ্ছিলাম তখন দেখবে এই কোয়েশ্চেনটা পেয়েছো। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা আগের বছরেও পরীক্ষায় অনেক অনেক স্কুলে এসেছে। তাহলে এই কোয়েশ্চেনটা আমি বলি, এটার একটা সুন্দর ট্রিক বলেছিলাম এবং আমি এটাও তোমাদের বলেছিলাম যে এটার অ্যান্সারটা মনে রেখে দিও, কারণ পরীক্ষা হলে মনে পড়বে না, কারণ এটা এমন একটা জায়গা থেকে অঙ্কটা শুরু, যেটা অভাবনীয় ব্যাপার, সেটা হুট করে মাথায় কারোরই আসে না, ঠিক আছে না? তো এর অ্যান্সারটা আমি প্রুভ করিয়ে দিচ্ছি যে কিভাবে এসছে, কিন্তু এর অ্যান্সারটা মনে রাখতে হবে। প্রথমে আমি তোমায় বলি যে কোয়েশ্চেন নাম্বার 10 ধরো আমি করি, কি আছে খুব ইম্পর্টেন্ট, দরকার হলে বইতে স্টার মার্কস দিয়ে রাখতে পারো। কোয়েশ্চেনটা ভালো করে দেখো কি বলছি। তোমার কাছে কোয়েশ্চেন আছে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9 ডট 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 করে তোমার কাছে আছে 2n মাইনাস ওয়ান পর্যন্ত। বলছে এটার ভ্যালু বাবা কি হবে, আমরা তো জানি না এটার ভ্যালু কি হয় বা এটার ভ্যালু কিভাবে হয়, আমরা কিন্তু একেবারেই জানি না যে এটার ভ্যালু কি হয়। তো এই কোশ্চেনটার অ্যান্সার যেটা দেওয়া আছে সেখান থেকে কোনো রকম ভাবে তুমি আনতে পারবে না। তাহলে তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে একটু অন্যরকম ওয়েতে। তাই জন্য আমি বলেছিলাম যে এই অ্যান্সারটা মনে রাখার চেষ্টা করো, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল। তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব, ধরো আমি এর অ্যান্সারটা বলি ধীরে ধীরে, ভালো করে বুঝবে। ধরো এইটার কথা এখন ভুলে যাও, ধরো এটা তুমি জানো না, আমি এমনি নর্মাল কিছু তোমাকে বলি কিভাবে বলছি দেখো। তাহলে এটা আমি ধরো তোমাকে বললাম যে আমি এখন লিখতে চাইছি যে 2n তার ফ্যাক্টোরিয়াল, এটা আমি লিখতে চাইছি। তা ঠিক আছে, এটা আমি লিখবো। এবার এটা কিভাবে লেখা যায়, না এই ফ্যাক্টোরিয়ালটা আমি বলতে পারবো 2n ইন্টু কত হবে বাবা 2n মাইনাস ওয়ান, তারপর কত হবে বাবা 2n মাইনাস টু, তারপর কত 2n মাইনাস থ্রি, এরকম করে ডট ডট করে ডট ডট করে কত দূর চলবে 3 2 1 পর্যন্ত, যে কোনো ফ্যাক্টোরিয়াল ওই 1 অবধি যায়, তাহলে 3 টু 1 অবধি গেল। এবার এখানে দেখো বাবা, কিছু জোড় সংখ্যা পাচ্ছ, কিছু বিজোড় সংখ্যা পাচ্ছ। তুমি বলবে কি করে পেলাম, আমি তোমায় দেখাই। ধরো আমি বলছি যে 2n, এটা একটা জোড় সংখ্যা, 2n মাইনাস টু, এটাও একটা জোড় সংখ্যা। তাহলে আমি এই জোড় সংখ্যাগুলো আলাদা করছি, 2n মাইনাস টু, তারপরে কি আসবে বাবা 2n মাইনাস ডেফিনেটলি 4 আসবে, এটাও জোড় সংখ্যা। ডট 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 করে শেষের দিকে জোড় সংখ্যা কত, তুমি বলবে 6, তুমি বলবে 4 স্যার, তুমি বলবে 2 স্যার, তাহলে এই অবধি গেল, এই অবধি গেল, ক্লিয়ার? আবার এবার আমি তো বিজোড় সংখ্যাগুলো নিয়ে নিই বাবা, তাহলে বিজোড় সংখ্যাগুলো নাও, কে কে আসছে 2n মাইনাস ওয়ান আসছে, আর কে আসবে 2n মাইনাস থ্রি আসবে, আর কে আসবে 2n মাইনাস ফাইভ আসবে, ওকে 2n মাইনাস ফাইভ। তাহলে এরকম করতে করতে কত দূর যাবে, এবার জোড় সংখ্যা তুমি কত দূর নিতে পারবে, 5 নিতে পারো, 3 নিতে পারো, 1 নিতে পারো, তাহলে এগুলো বিজোড় সংখ্যা। তাহলে এই অবধি আমি বলতে পারি যে এটা এরকম হচ্ছে, এই অবধি কারোর কোনো সমস্যা আশা করি নেই। এবার দেখো বাবা, আমি বলছি যে এই সবার থেকে আমি 2 কমন নিতে চাইছি, কারণ এখানে একটা 2 পাচ্ছি, এর মধ্যে থেকে একটা 2 পাচ্ছি, কারণ 2 কমন নিলে 2 বেরিয়ে আসবে, এর মধ্যে থেকে একটা 2 পাচ্ছি, এবং এরকম করে করে সবার মধ্যে থেকে 2 পাচ্ছি, এমনকি শেষের যে সংখ্যাটা আছে এর মধ্যে থেকেও 2 পাচ্ছি। তাহলে এরকম কতগুলো 2 পাবো, অবশ্যই n খানা 2 পাবো, কারণ n অবধি যাচ্ছে, 2 থেকে শুরু হয়ে এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এরকম করে করে কোন অবধি 2 পাবো, n পর্যন্ত 2 পাবো, কারণ এটা 2n খানা 2 আছে।
তাহলে n পর্যন্ত 2 পাবো। তাহলে এগুলো তো সব একটার একটার সাথে গুণ আছে, তাহলে n খানা 2 যদি কমন নিয়ে বার করি তাহলে n খানা 2 এর গুণফল 2 টু দি পাওয়ার n। তুমি বলবে কি করে? আমি যদি বলি তোমায় 3টে 2 এর গুণফল, তাহলে 3টে 2 এর গুণফল কি হয়? 8 হয়, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার কিউব। তাহলে তুমি যদি এরকম করে 10টা 2 গুণ করো, 10টা 2 গুণ করো, তাহলে 2 টু দি পাওয়ার 10 হবে। এখানে n খানা 2 কে গুণ করছি, কমন নিয়ে বাইরে বার করেছি, তাহলে 2 টু দি পাওয়ার n হলো। তাহলে যেটা পড়ে আছে না বাবা, তাহলে সেইটা কি হবে? তাহলে সেইটা দেখো 2 বাইরে বার করেছো, তাহলে n হলো। এখান থেকে 2 বাইরে বার হয়ে গেছে, তার মানে কত হলো বাবা? n মাইনাস 1 হলো। এখান থেকে 2 বাইরে বার হয়ে গেছে, তাহলে কত হলো বাবা? n মাইনাস 2 হলো। তাহলে এরম করে করে এখান থেকে 2 বেরিয়েছে মানে 3 হলো, এখান থেকে 2 বেরিয়ে গেছে মানে 2 হলো, এখান থেকে 2 বেরিয়ে গেছে তার মানে কত হলো বাবা? 1 হলো। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার যেটা পড়ে আছে, যে টার্মটা পড়ে আছে, তাহলে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক। কি হবে? 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 করে 2n মাইনাস 5 2n মাইনাস 3। কি করলাম? আমি শুধু শেষেরগুলো আগে লিখেছি, পরেরগুলো পরে লিখছি। ইন্টু 2n মাইনাস 1। তুমি যদি এবার প্রশ্ন করো যে স্যার শেষেরগুলো কেন আগে, পরেরগুলো কেন পরে, ফার্স্টগুলো কেন পরে লিখলাম? কারণ এইখান থেকে দেখে লিখলাম। দেখো বাবা, এটাই আছে 1 3 5 7 9 ডট ডট করে 2n মাইনাস 1, তাই জন্য ঘুরিয়ে লিখেছি, আর কোনো কারণ নেই। এবার ম্যাজিকটা দেখো, আমি এই 2 টু দি পাওয়ার n কে নিচে নামাবো। তাহলে উপরে কত হলো বাবা? 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 টু দি পাওয়ার n এখানে গুণ আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n হলো। এখানটায় যে টার্মটা পড়ে আছে এটা কি? এটা মানেই তো n ফ্যাক্টোরিয়াল, একেও আমি নিচে নামাতে চাইছি, তাহলে এর নিচে নামলে কত হবে? n ফ্যাক্টোরিয়াল হবে। ইকুয়াল টু পড়ে আছে কে? 1 আছে, 3 আছে, 5 আছে, এরপরে কে আছে? 7 আছে নিশ্চয়ই, এরপরে কে আছে? 9 আছে নিশ্চয়ই, তারপর কে আছে? 11 আছে নিশ্চয়ই, ডট 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 করে শেষ টার্ম কি? 2n মাইনাস 1। এই এইটা এখান থেকে এই অবধি, এটাই তো তোমার প্রশ্নে ছিল যে এটা কত, এটা কত? 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি অ্যান্সার কত বলতে পারবে? যে এটার অ্যান্সার 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ তোমার অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কোনটা? এই অ্যান্সারটা অবভিয়াসলি সি হবে। তুমি বলবে স্যার বি হবে না কেন? বি কিন্তু আলাদা কেস বলেছে, বি কে কেউ আর টিক দিও না। বি হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা এক জিনিস নয় কিন্তু। এই জিনিসটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের সাথে 2 গুণ, আর এই জিনিসটা হচ্ছে 2n হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আর এটা কিন্তু এক জিনিস নয়, তাহলে অপশন বি হবে না। ঠিক আছে, একটু খেয়াল করে অ্যান্সারগুলো করতে হবে। যাই হোক, তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। ওই জন্য বলেছি যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এইখান থেকে যে অঙ্কটা শুরু হবে এটাই কিন্তু ভাবাটা খুব কঠিন কাজ, আর তোমাদের পক্ষে আরোই কঠিন, কারণ প্র্যাকটিস ফ্যাকটিস কিছু তো করো না। ঠিক আছে, তো সুতরাং অ্যান্সার মুখস্থ করো, তোমাদের মুখস্থই ঠিক আছে। হ্যাঁ, এত শত বুঝে লাভ নেই, মুখস্থই করো। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 11-এ এসো। তো কোয়েশ্চেন নাম্বার 11-এ আসা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, এটাও আমরা মডেল কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পেয়েছিলাম। হ্যাঁ, তো এটা আরেকবার করি, যে x/12 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এরকম আছে। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে এবার আমি এটাকে সলভ করি। আমি বলছি 12 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারবো 2 ইন্টু 11 ইন্টু 10, দ্যাট ইজ এই ফ্যাক্টোরিয়াল। এই অবধি কেন স্টপ করলাম? তাই তো আমি আরও তো চালাতে পারতাম, এই অবধি স্টপ করলাম এই কারণে, কারণ কোয়েশ্চেনের মধ্যে 10 সব থেকে ছোট সংখ্যা, তাই 10 অবধি স্টপ করেছি। এবার বলি, এটা মানে 1/10 ফ্যাক্টোরিয়াল, একে কিছু ভাঙবো না। এটা মানে কত দূর ভাঙবো? সেই 10 অবধি ভাঙবো, 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে বোথ সাইড আমি নিচে সবার থেকে 10 ফ্যাক্টোরিয়াল কিন্তু তুলে দিতে পারি। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল আমি সবার থেকে তুলে দিলাম। তাহলে তুলে দেওয়ার ফলে নিচে পড়ে থাকছে কি? 12 গুণ 11। এখানে তাহলে 10 ফ্যাক্টোরিয়াল সবার থেকে উঠে গেছে, মানে 1 প্লাস 1/11। তাহলে এখন যদি আমি 11 লসাগু করি, তাহলে 11 প্লাস 1 মানে 12। তাহলে এখন এই পাশে 11 আর এই পাশে 11 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? 12টা ওখানে গুণ হবে, 12 ইন্টু 11 প্লাস 1 মানে 12, তাহলে 12 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 12 করলে কি হবে? 144। 144 হচ্ছে তোমার পারফেক্ট একটা অ্যান্সার, যে দ্যাট ইজ 144। ক্লিয়ার? এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12।
দেখো কোয়েশ্চেন নাম্বার 12 বলি। এবার কোয়েশ্চেন নাম্বার 12 বলি, ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 12 এইটা খুব ভালো একটা অঙ্ক, খুব ভালো বলতে খুব ভালো। অনেক জায়গায় পরীক্ষায় আসে, যাদেরকে মডেল কোয়েশ্চেন করিয়েছি জানো প্রত্যেকে, যে কোয়েশ্চেন নাম্বার 12-র সাথে পরিচয় হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 11-র সাথেও হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 10-এর সাথেও হয়েছে, ইভেন 13-র সাথেও হয়েছে। এগুলো কিন্তু নতুন বইতে অ্যাড করেছে, পুরনো বইতে এগুলো ছিল না। তো এই কোয়েশ্চেনটা খুব কিন্তু একটা অভাবনীয় কোয়েশ্চেন, ঠিক আছে। 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল, এটা প্লাস ডট 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 বলেছে যে 100 × 100 ফ্যাক্টোরিয়াল। এইটা একটা সুন্দর শর্ট ট্রিক বলেছিলাম, সেই শর্ট ট্রিকটা একদম সুন্দর একটা শর্ট ট্রিক বলেছিলাম। সেই শর্ট ট্রিকটা আশা করি কারুর মনে আছে মনে হয়। একবার একটুখানি দেখো তো কোয়েশ্চেনটা কি করা যেতে পারে। শর্ট ট্রিক ছাড়া করা সম্ভব নয়, কারণ অনেক লেন্দি আসবে, অনেক লেন্দি আসবে। আমি বলে দিচ্ছি, যারা পারবে না বলে দিচ্ছি, একবার একটু ট্রাই করো। পারবে না তো কেউ বলতে? ট্রিকটা শুধু জানতে চেয়েছি, অন্য কিছু নয়। ট্রিকটা পারবে না, আমি বলি তাহলে ভালো করে বুঝবে। এর একটা ট্রিকটা হলো এটাই, যে যদি তোমাকে বলা হয় যে এন ইন্টু, এটা সাইডে লিখে নাও, এই ট্রিক ছাড়া অঙ্কটা হবে না। n × n ফ্যাক্টোরিয়াল, এটা মানে লেখা যায় n+1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তুমি বলবে কি করে হলো এটা, ভালো করে বোঝো। আমি তোমাকে ধরো বলছি যে 200 × 200 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই রেজাল্টটা আমি যদি সলভ করার চেষ্টা করি, যেটা কিভাবে হলো, আমি বলছি যে আমি এই ট্রিক অনুযায়ী তোমাকে তুমি কি বলতে পারবে যে এটা হবে কি 201 ফ্যাক্টোরিয়াল মাইনাস 200 ফ্যাক্টোরিয়াল, এটা হবে বলছি। তাহলে এটা কিভাবে হচ্ছে? 201 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়? 201 ইন্টু 200 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 200 ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার না? তাহলে 200 ফ্যাক্টোরিয়াল যদি তুমি কমন নাও, তাহলে কত আসছে? 201 - 1, তাহলে কত? 201 - 1 মানে 200। তাহলে 200 × 200 ফ্যাক্টোরিয়াল, 201 ফ্যাক্টোরিয়াল, সরি 200 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই জিনিসটাই ফিরে এলো কি না? তাহলে যদি কোনো জায়গায় n × n ফ্যাক্টোরিয়াল দেখো, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে n+1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে এখানকার ট্রিকটা। এবার তাহলে আমি এটাকে সলভ করি। তাহলে বাবা 1 × 1 ফ্যাক্টোরিয়াল মানে তুমি কি লিখতে পারবে? যে 1+1 মানে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে, ক্লিয়ার? আচ্ছা 2 × 2 ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারবে? 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হবে, যে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 × 3 ফ্যাক্টোরিয়াল মানে তুমি অবশ্যই বলতে পারবে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, হয়ে গেল। এবার প্লাস ডট 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 করে একদম শেষের টার্ম কি বলবে? 100 আছে, তাহলে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল,
এই ট্রিকটা তোমার লাগবে। এবার একটা জিনিস দেখো, খুব ভালো করে দেখো, যে তুমি 2 আর 2 ক্যান্সেল আউট হচ্ছে, 3 আর 3 ক্যান্সেল আউট, সেমভাবে 4 আর 4 ক্যান্সেল আউট, এরম করে সব কেটে যাবে। তাহলে তোমার পড়ে থাকবে কি? পড়ে থাকবে কেবলমাত্র কেবলমাত্র 101 ফ্যাক্টোরিয়াল, এটা থাকবে, আর তার সাথে থাকবে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এখন বলতে পারবে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ তুমি অ্যান্সার বলতে পারো। 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে দ্যাট ইজ এটাই তোমার অ্যান্সার। এবার তার পরের কোয়েশ্চেনটায় আসি, ভালো করে বুঝবে। তারপরের কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের চেনা। কিভাবে বলছি আমি, দেখো কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, বলছে যে এটা, বলছে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে। এটাও বলেছিলাম যে এইটার অ্যাকচুয়াল যদি প্রসেস বলি তাহলে খুব লেন্দি। এর অ্যান্সারটাও তুমি একটু মনে রাখো, আমি প্রসেসটা বলছি যদিও, কিন্তু এর অ্যান্সারটা তোমাকে মনে রাখতে হবে। দেখো কোয়েশ্চেন কি আছে, ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমার 13। কোয়েশ্চেন নাম্বার 13, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে 25 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে। এবার কোয়েশ্চেন হলো যে এতকে যদি 13 দ্বারা ভাগ করা হয়, তাহলে এই পুরো টার্মটাকে, বলছে যে এই পুরো টার্মটাকে যদি 13 দ্বারা ভাগ করা হয়, বলছে 13 দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে, তবে এর ভাগশেষটা কত হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। বলছে এইটাকে 13 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এর ভাগশেষ কত হবে। তো বেশ ভালো একটা কোয়েশ্চেন বলেছে। এবার সমস্যা হলো, আমি আগে একটু তোমাকে বলি যে এটা মানে কি। এইটা আমি তোমাদের বলেছিলাম যে এর অ্যান্সারটাও বাবা একদম মনে রেখো। এর অ্যান্সারটাও যদি মনে না রাখো তাহলে পরীক্ষায় করতে গেলে পাগল হয়ে যাবে। তুমি বলবে যে কেন, এই কথা কেন বলছি, কারণ দেখো আমি যদি একদম বিগত বছরে চলে যাই, তাহলে এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের সাহায্যে করতে হতো। যত ফ্যাক্টোরিয়ালের সাম, যত পারমুটেশনের সাম, যত কম্বিনেশনের সাম, সবকটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি, যে আমরা প্রত্যেকটা সামই আমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করেই করতাম। কিন্তু এখন এইটা, মানে আমার তো আর ক্যালকুলেটর ইউজ করা যাবে না এখন, তাহলে এই কোয়েশ্চেনটা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তাহলে ক্যালকুলেটর যদি ইউজ না করে করি তাহলে এই কোয়েশ্চেনটা সলভও হবে না। তুমি বলবে কেন, কারণ হচ্ছে এটা প্রচুর বড় বড় গুণ করতে হবে। ওই জন্য বলেছি যে এর অ্যান্সারটা কি করবে, অ্যান্সারটা হচ্ছে মনে রাখবে। অ্যান্সারটা মনে না রাখলে তুমি এইটা কোনোদিনও পরীক্ষা হলে সলভ করে বাড়ি আসতে পারবে না। কারণ সলভ করলে কিন্তু অনেকটা লেন্দি হবে। কেন বলছি দেখো, কারণ এটা তোমাকে করতেই হবে। প্রথমে আমি 1 ফ্যাক্টোরিয়াল বলি, এই 1 ফ্যাক্টোরিয়াল কত হবে, 1 ফ্যাক্টর কিভাবে করতে হবে সেটা আগে বলে নিই, ঠিক আছে না? আগে বুঝে তো নাও কি কেমন করে করতে হয়। 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে কত, 1, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত বাবা, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, ঠিক আছে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তোমরা জানো 3 ইন্টু 2। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, ঠিক আছে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 24, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার আমি তারপরে আসি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24 আসছে। এবার 5 ফ্যাক্টোরিয়ালে আসি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কত, আমার যতদূর মনে আছে 120 হয়, তাহলে 120 লিখছি। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল 720, ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 720। আচ্ছা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 720 হলো। এবার 7 ফ্যাক্টোরিয়াল কত হবে, 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার 7 ফ্যাক্টোরিয়াল তো 720 হচ্ছে তোমার, তাহলে 5040, ঠিক আছে। আর মুখে করা সম্ভব নয়, এটুকুই আমার মনে ছিল। 8 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটারে করি, 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 40320,
আচ্ছা 9 ফ্যাক্টোরিয়াল, এর সাথে 9 মাল্টিপ্লাই হবে, 9 জিরো যা জিরো, তাহলে 8 হচ্ছে, এটা 8, দ্যাট ইজ 236। হুম, তাহলে এটা আসছে। 10 ফ্যাক্টোরিয়াল কত? 10 ফ্যাক্টোরিয়াল বলবে একটা জিরো বেড়ে যাবে, 36288 জিরো, 88 জিরো আর একটা জিরো, 10। 11 ফ্যাক্টোরিয়াল, এর সাথে 11 মাল্টিপ্লাই, 11 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করা, আচ্ছা ঠিক আছে চলো করে নিই। 11 8 যা 88, 11 8 যা 88 মানে 96, তাহলে 6, 9, 11 2 যা 22, 9 31, তাহলে 3, 11 6 যা 69, তাহলে 9, 3 যা 6, তার মানে 39। তাহলে এই রেজাল্ট আসছে। তাহলে এরকম করে কতটা যাব? ধরো 12 ফ্যাক্টোরিয়াল, এটাও কিছু একটা ভ্যালু পেলাম, আমি আর লিখছি না। 13 ফ্যাক্টোরিয়াল ফাইনালি, এই 13 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি বাবা? 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে এটা মানে 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন ভালো করে বুঝবে, তাহলে এটা মানে যেহেতু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 13 ফ্যাক্টোরিয়ালটা অবশ্যই 13 দ্বারা ভাগ করা যাবে, কারণ এর মধ্যে 13 আছে অলরেডি। তাহলে এই সংখ্যাটা 13 দ্বারা ভাগ করা যাবে, উপরের কোনো সংখ্যা 13 দ্বারা ভাগ করা যাবে না। তুমি বলবে কেন? কারণ উপরে 13-র ফার্স্ট, ফার্স্ট হচ্ছে কি 13 একে 13, 13-র ফার্স্ট যে আমরা যদি নামতা বা টেবিল পড়ি, তাহলে 13 একে 13 হচ্ছে। তাহলে 13 এমন একটা সংখ্যা যেটা 1 2 3 4 5 6 7 8 9 10 কোনো ডিভাইড করা যায় না, কারণ প্রাইম নাম্বার, ঠিক আছে, বা প্রাইম নাম্বার ওটা, তাহলে ওটা ডিভাইড করা যায় না। তাহলে উপরের কোনো ফ্যাক্টোরিয়াল ডিভিশন করতে পারবে না, 13 দ্বারা ভাগ ভাগ করা যায় না, শুধুমাত্র এই 13টা ভাগ করা যাবে। এবং 13-র পরে যত ফ্যাক্টোরিয়াল আছে সব ভাগ করা যাবে। তুমি বলবে 14 ফ্যাক্টোরিয়াল ভাগ করা যাবে, আমি বলবো হ্যাঁ, কারণ কি 14 ফ্যাক্টোরিয়াল মানে কি, 14 ফ্যাক্টোরিয়াল মানেই তুমি বলতে পারবে 14 মানে 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 13 লুকিয়ে আছে, মানে এটাও 13 দিয়ে ভাগ করা যাবে, কারণ এর নিচে যদি 13 লেখো তাহলে 13 13 কেটে যাবে, 13 13 কেটে যাবে, কেটে গেলে তাহলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে 13 13 যদি কেটে যায় তাহলে এটা 14 দিয়ে 14 ফ্যাক্টোরিয়াল ভাগ করা যাবে। সেমভাবে 15 ফ্যাক্টোরিয়াল আপ টু 25 ফ্যাক্টোরিয়াল সবকটাই 13 দিয়ে বিভাজ্য সম্ভব। তাহলে 13 দিয়ে বিভাজ্য সম্ভব নয় কারা? 13 দিয়ে বিভাজ্য সম্ভব নয় শুধুমাত্র, 13 দিয়ে বিভাজ্য সম্ভব নয় শুধুমাত্র এই 1 ফ্যাক্টোরিয়াল থেকে 12 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমার বিভাজ্য কত আমাকে দেখতে হবে এবার। তাহলে বিভাজ্য কত এটা যদি দেখতে হয়, তাহলে এখানটায় ভালো করে বুঝবে, যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলো সব যোগ করে 13 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ আমার অ্যান্সার হবে। কারণ পরের নাম্বারগুলো সব বিভাজ্য, ওই 12 ফ্যাক্টোরিয়াল অব্দি বিভাজ্য নয়। তাহলে এগুলো যোগ করো, করে 13 দিয়ে ভাগ করে দাও। এবার এইগুলো কিন্তু ক্যালকুলেটরের কাজ, বারবার বলছি, এগুলো মুখে করার কাজ নয়। এগুলো আমরা আগের বছর পর্যন্ত আমরা সব ক্যালকুলেটরে করতাম, কারণ ক্যালকুলেটর অ্যালাউ ছিল, কিন্তু এখন তো ক্যালকুলেটর নেই। তাহলে সুতরাং এর অ্যান্সারটা শর্ট কোয়েশ্চেনে তোমাকে মনে রাখতে হবে, নতুবা এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। এইভাবে করলে তোমার মানে প্রসেস আমি বলে দিলাম, বাদ বাকি তোমরা করে নিও। আমি আর বেশি কিছু বলছি না, কারণ এর সঠিক আই থিঙ্ক হয় না, মানে আই থিঙ্ক করা যায় না। হয়তো এটার আমি একটা সঠিক খেটে খুঁটে বানিয়ে দিলাম, কিন্তু যখন 25 বাদ দিয়ে বা 13 বাদ দিয়ে যখন সংখ্যা অন্য কিছু দেবে, তখন কিন্তু ঝামেলায় পড়তে হবে, তখন তো আর হবে না, সেই সঠিক কাজে লাগবে না। তো এটা সঠিক হলেও শুধু এই অঙ্কটার দ্বারা প্রযোজ্য, প্রত্যেক প্রত্যেক অঙ্কে সঠিক ডিফাইন্ড হবে। সুতরাং এর অ্যান্সারটা মনে রেখো, প্রসেসটা এটা, সেটা তুমি বুঝে নিও। অ্যান্সার কি হবে বই থেকে দেখে নিও, আমি আর বলছি না। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14। নেক্সট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 14 একদম ইজি। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 14 নিয়ে কোনো কথাই বলার নেই, কারণ এটা একদম একটা সহজ অঙ্ক। কি বলছে আমি বলি। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে, ভালো করে বোঝো। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে 7 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল, এই সবগুলোর লসাগু কি হবে? ঠিক আছে, তাহলে আমাকে লসাগু চেয়েছে, যে এই সবগুলো সংখ্যার লসাগু কত। তাহলে আমি জানি না, তাহলে আমি এটা লসাগু করার চেষ্টা করি। লসাগু মানে কি বাবা? লসাগু মানে কমন প্লাস রেস্ট, ঠিক আছে তো? তাহলে কমন প্লাস রেস্ট, তাহলে এই লসাগু যদি করি তাহলে আমি এখানে ভাঙ, 7 ফ্যাক্টোরিয়াল মানে দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল, আমি কিছু আর ভাঙছি না। আচ্ছা বাবা 15 ফ্যাক্টোরিয়াল মানে কি?
15 ফ্যাক্টোরিয়াল মানে তুমি বলবে স্যার 15 ইন্টু ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 11, 11-এর সাথে আর কি আছে 10 আছে, কোন অব্দি যাবো 7 পর্যন্ত যেতে হবে, 11 ইন্টু 10, তারপর ইন্টু কি আছে 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 15 14 13 12 11 10 9 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 11 ফ্যাক্টোরিয়াল মানে কি বাবা? 11 ফ্যাক্টোরিয়াল মানে তুমি অবভিয়াসলি বলবে স্যার এটা কি হবে 11 হবে ইন্টু 10 হবে ইন্টু 9 হবে ইন্টু 8 হবে ইন্টু 7 হবে, আর হবে না। তাহলে কমন কোনগুলো? 7 কমন, এখানে 7 কমন, এখানে 7 কমন, তাহলে আমি বাবা লিখতেই পারি, ডেফিনেটলি লিখতে পারি যে এর লসাগু যদি আমি ফাইন করি, মানে এলসিএম বার করছি আমরা, তাহলে এটা সমান সমান 7 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার কমন প্লাস রেস্ট বলেছে, প্লাস রেস্ট মানে কোনগুলো? আগে আরো কমন আছে, এখানে 11 কমন, 11 কমন, এখানে 10 কমন, 10 কমন, 9 কমন, 9 কমন, 8 কমন এবং 8 কমন, তাহলে আমি এখন বলতে পারবো 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 8, সরি ফ্যাক্টোরিয়াল হবে না, মিস করেছি, তাহলে 8 হলো। আর রেস্ট পড়ে আছে কত? 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12, তাহলে এটা যদি ঘুরিয়ে সাজিয়ে গুছিয়ে লেখা যায়, তাহলে আমি লিখতে পারবো 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা মানেই কি? এটা কোত্থেকে পেয়েছি বাবা? 15 থেকে পেয়েছি, তাহলে এটা মানেই হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল, এটা মানে 15 ফ্যাক্টোরিয়াল। টোটাল কথা হলো এটাই, যে আমি এত কিছু করার পরে ফাইনাল বক্তব্য তোমাদের বলবো এটাই, যখন লসাগু বার করতে দেবে তখন ফ্যাক্টোরিয়ালের মধ্যে সব থেকে বড় টার্মটা নিয়ে নেবে। লসাগু বললে সবসময় বড়টা হবে অ্যান্সার, আর গোসাগু যদি বলে সবসময় ছোটটা হবে অ্যান্সার। যদি এটার গোসাগু বলতো তাহলে 7 ফ্যাক্টোরিয়াল হতো, আর লসাগু যদি বলে তাহলে 15 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার করে দেখানোর কিছু নেই, তবু আমি করে প্রুভ করে দেখিয়ে দিলাম যে এটা হয়। ক্লিয়ার না? এবার চলে এসো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। 15-এ আসবো। আচ্ছা বাবা 15 কিভাবে করা যায় দেখা যাক। 15 দেখো ভালো করে বুঝবে। 15-এরটাও আগে আমরা ক্যালকুলেটারে করতাম, কিন্তু এখন তো ক্যালকুলেটার নেই, তাহলে এখন আমাকে অন্যভাবে করতে হবে। 15-এরটা আমি তোমাদের অপশান টেস্ট করার সাজেশন দেব। কেন বলছি? 9PR ইকুয়াল টু, ভেঙে আর এর ভ্যালু ফাইন করা যায়, কিন্তু ওরমভাবে করলে সমস্যায় পড়বে। ধরো 9PR এটা ইকুয়াল টু 3025 আছে, সরি 3024 আছে, এটা ইকুয়াল টু 3024 আছে, ঠিক আছে? এটাই তোমার কোয়েশ্চেন। এবার তোমাকে বলছে যে এটা যদি হয় তাহলে আর এর ভ্যালু কত হবে, তোমাকে জানতে চাইছে যে আর এর ভ্যালুটা কত। এবার ভালো করে বুঝবে, আর এর ভ্যালু তোমার অপশান আছে, অপশান আছে 6 4 5 3 এরকম করে আছে। আমি বলবো এটা অপশান টেস্ট করবে, ভেঙে যদি করো তাহলে কিন্তু একটু সমস্যা হবে। অপশান টেস্ট বাবা কিভাবে বলছি, কেন বলছি অপশান টেস্ট করতে? কারণ তুমি যদি এটা অপশান টেস্টের মতো করে একটু ভাবার চেষ্টা করো, মানে প্রথমে ধরো 1 নম্বর 6 আছে, তাহলে তুমি 9P6 বার করবে, এটা যেমন ফ্যাক্টোরিয়াল করে বার করে সেটা বার করবে। যদি তোমার 3024 এসে যায় তাহলে আমার অপশান এ ইজ কারেক্ট, ঠিক আছে না? এবার তার যদি এটা না আসে, 3024 এলো না, তাহলে 3024 যদি না আসে, এবার 9P পরের অপশান কত? পরের অপশান 4, এটাও তুমি বার করবে। ধরো 3024 চলে এলো, আমি বলছি না 3024 আসবে, কারণ আমার মুখস্থ নেই, কিন্তু আমি তোমাকে বলছি যদি 3024 চলে আসে তাহলে বি কারেক্ট। তাহলে এরকম করে তোমাকে অপশান টেস্ট করবে, যেটা 3024 আসবে সেটাই তুমি অপশানে টিক করবে। আর এছাড়া ভেঙে যদি করো তাহলে কিন্তু লেন্দি হবে, কারণ আমরা এটা ক্যালকুলেটারে করতাম আগে, বারবার বলছি, কারণ এখানে ক্যালকুলেটারের খুব বড় ভূমিকা আছে এখানকার অঙ্কগুলো। তো সুতরাং এগুলো তোমরা এইভাবেই করার চেষ্টা করবে। তাহলে এটা আমি বলছি না, আর কারণ বলছি না এই কারণে, কারণ যদি 9টাকে চেঞ্জ করে অন্য কিছু দেয় তখন তো আরো সমস্যা হবে, তাই জন্য সব কটা তোমরা নিজেরা ট্রাই করবে। তাহলে 15-এর এই অঙ্কটা তাহলে অপশান টেস্ট করবে, আর এর ভ্যালু 6 নিয়ে করবে, যদি 3024 চলে আসে ওটা কারেক্ট অ্যান্সার, যদি 4 নিয়ে ক্যালকুলেশন করবে, যদি 3024 আছে তাহলে ওটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এবার চলে এসো একদম আমরা হচ্ছে প্রবলেম সাম বা লেখা অঙ্কতে প্রবেশ করি, কোয়েশ্চেন নাম্বার 16। তো কোয়েশ্চেন নাম্বার 16-এ আসা যাক।
কোয়েশ্চেন নাম্বার 16 বলি, ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে আগে দেখো। কোয়েশ্চেন নাম্বার 16 আমাকে বলছে যে এখানটায় শুরু এবং শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে এমনভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলোকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যাবে। ঠিক আছে, শুরু এবং শেষে কি থাকবে বাবা? ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকবে এবং শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, ওরা বলতে চেয়েছে এটা। তাহলে ভালো করে পড়ো কোয়েশ্চেনটা কি বলেছে। বলছে এখানকার এমন ভাবে আমি নাম্বারটাকে সাজাবো যেন শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকে এবং তার শেষে ব্যঞ্জন বর্ণ থাকে। তাহলে ব্যঞ্জন বর্ণ শুরুতে থাকবে এবং শেষে থাকবে, এইভাবে আমি এই অক্ষরটাকে সাজাবো যাতে এটা হচ্ছে এরকম করে যেন আমার বিন্যাসটা তৈরি হয় বা এগুলোর তোমার অক্ষরগুলো তৈরি হয়। কিরকম আছে আমি আগে বলি। ইকুয়েশন আছে, ঠিক আছে না, ইকুয়েশন। তাহলে ইকুয়েশন এই তোমার কাছে আছে, ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনে ভালো করে বুঝবে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে তাহলে কতগুলো নাম্বার আছে একবার দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এবং আটটা। ক্লিয়ার? তাহলে টোটাল এখানে ভালো করে বুঝবে, টোটাল এখানে বর্ণ কতগুলো আছে। তাহলে বর্ণ তোমার কাছে আছে টোটাল আটটা। তাহলে আটটা তোমার কাছে টোটাল বর্ণ আছে। তাহলে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন, এটা 5 নম্বর এবং এটা 6 নম্বর পজিশন। বলছে এখানটার 5, 6 ও সরি 7 এবং 8, তাহলে এই পজিশন আছে। এখানটায় বলছে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট, ঠিক আছে, তোমরা জানো ভাওয়েল আর কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কতগুলো, ভি দিয়ে বলি। তাহলে ভাওয়েল আছে কটা? ভাওয়েল আছে এ ই আই ও ইউ জানি। তাহলে একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে এবং পাঁচটা আছে। তাহলে কটা? 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা ভাওয়েল। কনসোনেন্ট কটা আছে? কিউ একটা আছে, টি একটা আছে, এন একটা আছে। তাহলে 3টে আছে। তাহলে কনসোনেন্ট আছে 3টে। তাহলে ভালো করে বুঝবে যে ওরা বলেছে যে এই যে 1 নম্বর পজিশন এবং 8 নম্বর পজিশন, তাহলে প্রথম এবং শেষ এই দুটো পজিশনে কেবলমাত্র, এই দুটো পজিশনে কেবলমাত্র কনসোনেন্ট বসবে বা ব্যঞ্জন বর্ণ বসবে। তাহলে এই দুটো পজিশনের মধ্যে কারা বসতে পারে? এই তিনজন বসতে পারে, এই তিনজন এই দুটো পজিশনের মধ্যে বসতে পারে। আর মাঝখানে যারা আছে, মাঝখানে কতজন আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই ছজন, এই ছজন এদের মধ্যে কোনো ব্যাপার নয়, এরা উলট পালট যেরকম ভাবে খুশি বসতে পারে। তাহলে এই তিনজনের মধ্যে দুজন এই 1 নম্বর আর 8 নম্বরে বসবে। তাহলে আমি বলতে পারবো 3p2। তাহলে এই তিনজনের মধ্যে দুজন পি ইউজ হবে, পি ইউজ হবে, কারণ উলট পালট করে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে, এখানে বসতে পারলে এখানে বসতে পারে। তাহলে উলট পালট করছে মানে পি2 হবে। তাহলে এই তিনজনের মধ্যে দুজন, মানে এই কনসোনেন্ট তিনজনের মধ্যে দুজন এই 1 নম্বর এবং 8 নম্বর পজিশনে থাকতে পারে। আর বাকি ছজন কোনটা? 1, 2, 3, 4, 5, 6, এই ছজন কিনা নিজেদের মধ্যে যেরকম সেরকম ভাবে বসতে পারে। তাহলে ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল হবে, ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিয়ে দেখবে যে অ্যান্সার কত হচ্ছে, সেটাই তোমরা ঠিক করবে। আদারওয়াইজ নয়, এটা আমি আর বলছি না, এরকম ক্যালকুলেশন কিন্তু আমি আর বলবো না, তোমরা নিজেরা করে নেবে এটা ক্যালকুলেট। 3p2 নিজেরাই বার করতে পারবে, তার সাথে হচ্ছে 3p2 সম্ভবত 3 হবে। কারণ 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে আসছে তোমার 1 ফ্যাক্টোরিয়াল, না সরি 6 হবে, 6 হবে, 6 × 6 ফ্যাক্টোরিয়াল করে নেবে। যাই হোক, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 আগে পড়ো, কোয়েশ্চেনটা কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে চারটি বিভিন্ন বই, চারটি বিভিন্ন বই, প্রত্যেকটি 3টি করে কপি আছে। খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে বুঝবে।
ধরো 4টে বই, আমি বলছি ম্যাথ একটা বই, সবই ম্যাথ নেবো, ম্যাথ ছাড়া কোনো বই ভালো নয়। আরেকটা ম্যাথ বই, আরেকটা ম্যাথ বই, আরেকটা ম্যাথ বই, ঠিক আছে? 4টে বই, ধরো চারটে চারটে ম্যাথ বই আছে বিভিন্ন ক্লাসের, একটা দুটো তিনটে চারটে, এই 4টে করে 4টে বই, বিভিন্ন বই, দুটো সবাই কিন্তু আলাদা বই। তাহলে এই একটা অঙ্ক বইয়ের টাইপ, এই একটা টাইপের অঙ্ক বই, এই একটা টাইপের অঙ্ক বই, এই একটা টাইপের অঙ্ক বই। তাহলে এরকম 4টে অঙ্ক বই আছে এবং প্রত্যেকটা 3টি করে কপি আছে। তাহলে এই বইটার 3টি করে কপি আছে, 3 পিস। সেম এই বইটাও 3 পিস কপি, মানে 3টে করে, এটাও 3 পিস আছে এবং এটাও 3 পিস আছে। তাহলে 3টে করে কপি আছে। হুম, দেখতে এসছো যে আমরা গল্প করছি না ক্লাস করছি? আমরা ক্লাসই করছি, গল্প করছি না, দাঁড়াও। দেখো, তাহলে এটা 3টে করে বই, এটা 3টে করে বই, এটা 3 পিস করে এবং এটাও 3 পিস করে, ঠিক আছে? তাহলে টোটাল কটা করে বই আছে বাবা? 12টা করে বই আছে, টোটাল 12টা বই, 3 3 6 3 9 3 12। বলছে এই বইগুলো যদি সাজাই, এই বইগুলো যদি সাজাই, তাহলে এইটার ফ্যাক্টোরিয়াল, মানে সরি, এটার হচ্ছে কত রকম ভাবে সাজানো যায়। দেখো তোমাদের একটা ট্রিক বলে দিই, ঠিক আছে? এই ট্রিকটা মনে রাখো, তাহলে সব অঙ্ক ছোট ছোট হবে। ট্রিকটা কি এটা? এই ট্রিক দিয়ে আগেও আমরা করেছি, বড় কোশ্চেনও সলভ করা যায়, কিন্তু একটু বেশি করে লিখতে হয়। এই অঙ্কটা করার আগে একটা ট্রিক বলি, ভালো করে দেখো। ধরো তোমাকে আমি বললাম একটা ওয়ার্ড, ধরো একটা ম্যাথমেটিক্যালি ওয়ার্ড নেই, লগারিদম। এলো, এই অঙ্কটা যদিও পরে আছে, আসবো। লগারিদম, LOGO, এই সরি GA, সরি RITHM, ধরো এটা আছে, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? লগারিদম। ধরো তোমাকে প্রশ্ন করা হলো এই লগারিদম, এই শব্দটি, এই শব্দটির বিন্যাস করো, বা এই শব্দটিকে উলট পালট করলে কতগুলো তুমি, মানে কতগুলো হচ্ছে তুমি এরকম হচ্ছে পেতে পারো, লেটার পেতে পারো, ঠিক আছে? এইটা নিয়ে, ঠিক আছে? এইগুলো নিয়ে তাহলে তোমাকে প্রথম দেখতে হবে কটা আছে এর মধ্যে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। 9 ফ্যাক্টোরিয়াল হবে, ভালো করে বুঝবে, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল হবে 9, কোনো পি ইউজ হবে না, কোনো সি ইউজ হবে না। এবার এখানে দেখবে যে কোনগুলো রিপিট আছে, দেখো কোনোটা রিপিট আছে, কোনোটা রিপিট নেই, কোনোটা রিপিট নেই। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার। যদি রিপিট থাকতো, যেমন আর একটা ওয়ার্ড নেই, ধরো ফুটবল, তাহলে ধরো ফুটবল একটা ওয়ার্ড আমরা নিলাম, যে ফুটবল ধরো একটা ওয়ার্ড, ঠিক আছে? এই ফুটবল যদি বলা হয়, এই ফুটবল শব্দটিকে নিয়ে তুমি কতগুলো বিন্যাস পাবে বা কতগুলো শব্দ আবার পাবে, মানে এদেরকে যদি ঘুরিয়ে ফিরিয়ে সাজানো যায় তাহলে কতগুলো পাবে। তখন তুমি আগে কটা আছে গুনে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, টোটাল 8টা আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল লিখলে। এবার, এবার তুমি দেখো রিপিট কে কে আছে, ও দুটো আছে, ঠিক আছে? এল দুটো আছে, আর কেউ রিপিট নেই, তাহলে ও দুটো তাই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এলও দুটো তাহলে তার জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল। এই ট্রিকটা মাথায় রাখবে, যেহেতু রিপিট হচ্ছে সেহেতু 2 ফ্যাক্টোরিয়াল করে। এবার এর রিজন আছে যে কেন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়, ভাগ করা যায়, আমি একটা ভালো অঙ্ক দেখে ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো যে এই ট্রিকটা কেন ইউজ হয়। কারণ এর পিছনে কিন্তু লজিক আছে, এটা ইলজিক্যাল কোনো ট্রিক নয়, এর পিছনে লজিক আছে যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগটা কেন হলো। আমি কোনো একটা অঙ্ক, ভালো দেখে একটা অঙ্ক নিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আসছি পরপর করে আসছি, যদি পেয়ে যাই বুঝিয়ে দেবো। তাহলে এখানে দেখো, এখানে, এখানে 12খানা বই আছে, তাহলে 12খানা বই যদি সাজাই তাহলে এর অ্যান্সার কত হবে? 12 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল আমি করলাম। এবার রিপিট কত আছে, এমন কটা বই, দেখো এমন বইটা তিনটে, তিনটে আছে। তাহলে এমন বইটা তিনটে যেহেতু আছে, কারণ কারণ রিপিট, কারণ এটা তো সেম বই। ধরো, ধরো এটা ক্লাস 11-এর 3টে বই, তাহলে ক্লাস 11-এর 3টে বই, 3টে বই সেম, ডিফারেন্ট নয়। তাহলে এটা তিনটে, তার মানে রিপিট, এই ডবল ওর মতো, ডবল এল এর মতো, তাহলে রিপিট হচ্ছে, তাহলে নিচে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। M2 যে বইটা, ওটাও রিপিট আছে বাবা, 3টে রিপিট আছে, তাহলে এটাও 3 ফ্যাক্টোরিয়াল।
এটাও কি রিপিট, তাহলে এটাও 3 ফ্যাক্টোরিয়াল, এবং এটাও রিপিট, তাহলে এটাও 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি টোটাল পেলে কত? উপরে 12 ফ্যাক্টোরিয়াল, কারণ এটা আর ক্যালকুলেট করতে মনে হয় দেবে না তোমাদের, কারণ এটা ক্যালকুলেট করতে গেলে পাগল হয়ে যাবে, অনেক বড় হবে ক্যালকুলেশন। আর এটা মানে 3 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 4 বলতে পারি, কারণ একটা 3 ফ্যাক্টোরিয়াল, দুটো 3 ফ্যাক্টোরিয়াল, তিনটে এবং চারটে, তাহলে এটা হোল টু দি পাওয়ার 4, এবং দ্যাট ইজ তোমার অ্যান্সার। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি এরকম টাইপের দেয় তাহলে এবার দেখবে তুমি যত ওয়ার্ডের অঙ্ক আছে সব পেরে যাবে, যদি এই এই 17 নম্বর এবং সাথে এই লগারিদম, ফুটবল, এই ব্যাপারটা যেটা বললাম, এই পুরোটাই তোমার মাথায় আশা করি ঢুকে যাবে যদি এই অঙ্কটা বুঝতে পারো, কারণ এরকম লেটারের অঙ্ক প্রচুর আছে, একটা তো আসবে মাস্ট। তাই লেটারের অঙ্ক যতগুলো আছে ততগুলোই কিন্তু পেরে যাবে যদি এগুলো বুঝে যাও। যদি কারোর মনে কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, আগে দেখে নাও এটা। আর যারা বুঝে গেছো পরের অঙ্কে চলে যাও। এবার চলে আসি তার পরের কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18, এই কোয়েশ্চেনটাও, এই কোয়েশ্চেনটা একটা স্টার মার্কস দিয়ে রাখো। কেন বলছি? ইম্পর্টেন্ট বলে নয়, টাইপটা আলাদা, এর টাইপটা আলাদা, ওই জন্য দাগ দিয়ে রাখতে বলছি। এর টাইপটা ওই সেই পারমুটেশন ইউজ হবে না, না কম্বিনেশন ইউজ হবে, না তুমি এখানে ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারবে, কিছু ইউজ করতে পারবে না। সুতরাং এটা একটা স্টার মার্কস দিয়ে রাখো। আগে কোয়েশ্চেনটা পড়ি। বলছে প্রত্যেকটি ছেলেই সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টি পুরস্কার 4জন ছেলেকে কত উপায়ে দেওয়া যাবে? ঠিক আছে, তাহলে কটা পুরস্কার? 5টা পুরস্কার কজন ছেলেকে দেবে? 4জন ছেলেকে দেওয়া হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে না? তাহলে এবার আমি এটাকে সলভ করব বা বলবো যে এটা 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 অ্যাকচুয়ালি কি হতে পারে, বা এটা কি হতে পারে, তোমার ভালো করে বুঝবে, ভালো করে দেখো আমি কি বললাম। টোটাল তাহলে আমার পুরস্কার আছে, এবার এবং এরকম একটা অঙ্ক দেখবে হচ্ছে তোমার পরে আছে কিনা জানি না, এরকম একটা অঙ্ক পথিকের অঙ্ক, এরকম একটা অঙ্ক দিয়ে আসে। ঠিক আছে, আমি আগে তোমাদের বলি যে এটা কি করব। 4জন, ভালো করে বুঝবে, আমি আগে কোশ্চেন পড়ি। পথিকের একটা অঙ্ক আছে, সেটা আমার মনে আছে, আমি ওটা দিয়েও তোমাদের বলি, ভালো করে বুঝবে। ধরো তোমাকে বলল যে হচ্ছে আহ, 4জন হচ্ছে ধরো পথিক, ঠিক আছে, একটা শহরে গেছে, এরকম কোয়েশ্চেন আছে দেখবে, মনে হয় আছে, জানি না, কিন্তু এটা পারমুটেশনের একটা ফেমাস কোয়েশ্চেন, এটা দিয়ে বলি তারপর ওটাই আসছি। ধরো 5জন পথিক, P1 একজন, P2 একজন, পাশে লিখে রাখো এই কোয়েশ্চেনটা, যদি পেয়ে যাই আর পরে করাবো না, আর যদি না থাকে জেনে রাখবে। আর P4, এরকম 4জন পথিক আছে। তাহলে একটা ধরো শহরে গেছে, সেই শহরে ধরো 5টা হোটেল আছে, তাহলে H1, H2, H3, H4, H5, 5টা হোটেল আছে। পথিক গেছে কজন? 4জন। তাহলে এই পথিক 4জন যদি যায়, তখন এই পথিকগুলো কি হবে? এইখানে যাবে, এই পথিক এখানে যেতে পারে, এই পথিক যেতে পারে এইখানে, সরি, এই পথিক যেতে পারে এখানে, এই পথিক এখানে, এই পথিক এখানে, তাহলে একটা হোটেল ফাঁকা থাকলো। আবার ঘুরিয়ে ফিরিয়ে এই 4 নম্বরটা 1 নম্বরে যেতে পারে। তাহলে 5টা হোটেলের মধ্যে 4জন যাচ্ছে, তাহলে তুমি এখানে অবশ্যই বলতে পারবে 5P4, এটা তুমি বলতে পারো। কিন্তু এখন আমি বলছি
ধরো 3টে হোটেল আছে, তখন কি হবে? তখন তুমি বলবে যে স্যার 3P4 হবে? তখন কিন্তু আমরা এইভাবে করতে পারবো না। তখন আমরা এভাবে করতে পারবো না, না পারমুটেশন দিয়ে, না কম্বিনেশন দিয়ে। কেন? কারণ আমি শুরুতে বলেছিলাম যে NPR এখানে অবশ্যই n এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু আর হবে। তাহলে n এর ভ্যালু সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু আর হবে। তাহলে n এর ভ্যালু কখনোই আর এর থেকে ছোট হয় না। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে n এর ভ্যালুটা আর এর সাথে হয় সমান হবে না ইকুয়াল হবে। তাহলে এক্ষেত্রে তুমি বলতে পারো, এবার কোশ্চেনে এসো। তাহলে এই কোশ্চেনটা যদি বুঝে থাকো, তাহলে এবার ওই কোশ্চেনটা বুঝতে পারবে যেটা আমার কোশ্চেন দেওয়া আছে। কি আছে দেখো, আমাকে বলেছে যে কটা পুরস্কার আছে বাবা? আমার এখানটায় পুরস্কারের সংখ্যা, কোশ্চেনে দেখো পুরস্কারের সংখ্যা বলেছে 5টি। মানে পুরস্কারের সংখ্যা 5টি। এই 5টা পুরস্কার কজন ছেলেকে দেওয়া হবে? 4জন ছেলেকে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে 4জন ছেলেকে 5টা পুরস্কার দেওয়া হবে। এটা কিন্তু এই টাইপের কোশ্চেন। তাহলে পুরস্কারের সংখ্যা, ধরো আমি প্রাইজ বলে লিখছি, তাহলে প্রাইজ আছে কটা? 5টা। তাহলে 1, 2, 3, 4 এবং 5। তাহলে এটা কজন কজন ছেলেকে দেওয়া হবে? কজন ছেলেকে দেওয়া হবে বলেছে? 4জন ছেলেকে দেওয়া হবে। তাহলে বয় হিসাবে লিখছি B1, B2, B3। তাহলে আমি হোটেলের ক্ষেত্রে কি বলেছিলাম? কজন পথিক? 4জন। সে কটা হোটেলে যেতে পারে? 5টা। তাহলে তুমি এখানটায় বলতে পারবে 5P4, 5টার মধ্যে 4জন যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি প্রশ্ন এমন থাকতো যে প্রাইজ আছে 5টা আর ছেলে আছে 6টা, তাহলে তুমি 6P5 বলতে পারবে। কিন্তু এইখানটায় প্রাইজ আছে 5টা আর ছেলে আছে কটা? 4টে, সরি আর একটা ছেলে আছে। তাহলে এখানে এই কেসটা হবে না। কেউ যদি লেখে যে 5P4, তার অ্যান্সার পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল। এটা ওই জন্য স্পেশাল টাইপ হিসাবে দাগ দিয়ে রাখতে বলেছি। এর অ্যান্সার হবে সবসময় কজন আছে? 4জন। তাহলে 4⁵ হবে, সবসময় করবে এটা, 4⁵। ক্লিয়ার? এটা কেন হচ্ছে? কারণ হলো এইভাবে হচ্ছে যে কত রকম ভাবে দেওয়া যাবে। প্রথমে দেখো, 4টে প্রাইজ নিয়ে এই 4জনকে দেওয়া হলো, একটা প্রাইজ থেকে গেল। ঠিক আছে? তার মানে কি 4 4 হলো। আবার এই 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 শেষ 4টেকে নিয়ে, এই 4জনকে দেওয়া হলো, আরেকটা উপায় হলো। আবার এই ফার্স্ট, এবার এই ফার্স্টটা বাদ দিয়েছি, তো এবার আমি এই মাঝখানে বাদ দিচ্ছি। ভালো করে বোঝো। এবার আমি বাদ দিচ্ছি মাঝখানে, মাঝখানে ধরো P2কে বাদ দিচ্ছি। তাহলে এই 4টে করে থাকবে, এই 4টেকে আর একভাবে বাদ দিলাম। তাহলে একটা বাদ দিলাম, দুটো বাদ দিলাম, 3টে বাদ দেওয়া হয়ে গেছে। এবার ধরো P3কে বাদ দিয়েছি, আবার 4টে নেব। এবার P4কে বাদ দিয়েছি, আবার 4টে নেব। আর কাউকে বাদ দেওয়া নেই, সবাইকে একটা একটা প্রাইজ করে বাদ দিয়ে বাকি 4টে করে নিচ্ছে। আর কিন্তু হবে না। তাহলে টোটাল 4 × 4 × 4, তাহলে 4⁵। ক্লিয়ার? এটা ওই জন্য বললাম স্পেশাল টাইপ। এখানে ফ্যাক্টোরিয়াল একটা অপশান দেওয়া উচিত ছিল, কিন্তু ওরা দেয়নি কেন আমি জানি না। কিন্তু পরীক্ষায় যদি স্যার এখান থেকে টুকে কোশ্চেন না করে, স্যার যদি ভেবেচিন্তে কোশ্চেন করে, তাহলে এই 5P4 একটা কিন্তু অপশান তোমার থাকবে এবং সবাই ওটাতেই কারেক্ট অ্যান্সার বলবে। এই যে 5টা প্রাইজ 4জনের মধ্যে, কিন্তু হবে না, হবে না। তাহলে ওইটা কিন্তু অ্যান্সার নয়। যাই হোক, এবার ওই পেজটা শেষ হয়ে গেছে। এবার সেকেন্ড পেজে আসি, এবং তার আগে তোমাদের একটু পাঠিয়ে দিই না। পরের কোয়েশ্চেন বলছে 5টি লোক
নিচের তলা থেকে এক একটি 8 তলা বহুতলের লিফটে চড়ছে। ভালো করে বুঝবে। 5টা লোক নিচের তলা থেকে মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে, ঠিক আছে না, 8 তলা লিফটে চড়ছে, ঠিক আছে। এবার বলছে যে তারা মোট কতগুলো উপায়ে লিফট থেকে বেরোতে পারবে। ক্লিয়ার? তাহলে এটাও সেম টাইপের কোয়েশ্চেন। তাহলে এটা আমি হোমওয়ার্ক দেবো, নিজেরা করে নেবে। তাহলে এটা আমি আর বলছি না, কারণ সেম টাইপের কোয়েশ্চেন, বুঝতেই পারছো, লিখবে, লিখে করে নেবে, সলভ করবে, ওখানে করেই দেওয়া আছে, মুখে মুখেই হবে। যাই হোক, চলে এসো আবার কোয়েশ্চেন নাম্বার 20-তে। 20 কি আছে আগে পড়ো। বলছে পি কিউ আর এবং এস কে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে একটা মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। কে কে আছে? পি একজন লোক, কিউ একজন লোক, আর একজন লোক এবং এস একজন লোক। তাহলে টোটাল কটা লোক? 4টে লোক। এই 4টে লোককে একটা মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। অনুষ্ঠান সংগঠকরা তাদের উপস্থাপনকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারে? ক্লিয়ার? তাহলে একটা মঞ্চে 4জন বক্তৃতা দিয়ে যাবে। ভালো করে ভাবো। তাহলে একটা মঞ্চে কজন বক্তৃতা দিতে যাবে? 4জন। তাহলে 4জন যদি বক্তৃতা দিতে পারে বা দিতে যায়, তাহলে কত রকম উপায়ে এদেরকে আমরা কম্বিনেশন করতে পারবো, বা কত রকম উপায়ে এদেরকে আমরা কম্বিনেশনে বলতে পারবো বা পাঠাতে পারবো, কত রকম ক্রমে সাজানোও যাবে। ধরো প্রথমে হচ্ছে পি গেল। ভালো করে বুঝবে, এখানে কিন্তু আর বলেনি যে এক একজন করে যাবে, বা কোনো সময় বলে নিজে 2জন করে যেতে পারবে, 2জনের বেশি যাবে না। এরকম কন্ডিশন দিলে কিন্তু অঙ্ক আলাদা হবে, ঠিক আছে না? ভালো করে বুঝবে। তাহলে টোটাল কজন গেছে বাবা? 4জন গেছে, পি কিউ আর এস। তাহলে এরা ধরো 4জনই স্টেজের বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরা 4জনই স্টেজের বাইরে ধরো দাঁড়িয়ে আছে। তাহলে এরা 4জন যদি স্টেজের বাইরে দাঁড়িয়ে থাকে, তাহলে এখন আমি বলছি যে এই 4জন কত রকম উপায়ে যেতে পারে। তাহলে কত রকম উপায়ে যেতে পারে, এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এই 4জন, ধরো প্রথমে পি গেল, স্টেজের বাইরে দাঁড়িয়ে আছে, তাকে মঞ্চে প্রথমে পি কে ডাকলো, ঠিক আছে। তাহলে প্রথমে পি কে ডাকলো, বাকি 3জন দাঁড়িয়ে রইল। তারপর তারপর তাহলে এরকম করে করে কতবার হতে পারবে? ভালো করে বুঝবে। তাহলে এরকম করে কতবার হতে পারবে? তাহলে প্রথমে পি কে ডাকলো, বাকি 3জন বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে এরম করে কিউ কে ডাকলো, এরম করে মঞ্চে হচ্ছে আর কে ডাকলো, এরম করে হচ্ছে এবার এস কে ডাকলো। তাহলে টোটাল 4 রকম ভাবে ডাকা যেতে পারে। পি কে ডাকলো, কিউ কে ডাকলো, আর কে ডাকলো এবং এস কে ডাকলো। তাহলে প্রথমে পি ডেকে নিল, তারপরে কিউ কে ডেকে নিল, তারপর এস কে ডেকে নিল, তারপরে হচ্ছে এটাকে ডেকে নিল। কিন্তু এবার আমি বলছি পি বাদ দিয়ে ধরো প্রথম 3জনকে ডেকে নিল, তাহলে এরকম আবার 3 রকম উপায় হতে পারে। 3 রকম উপায় হতে পারে। এবার পি কিউ কে বাদ দিয়ে ধরো আর আর এস কে ডাকলো, তাহলে 2জন হতে পারে। এবার পি কিউ আর 3জনকে বাদ দিয়ে এস কে ডাকলো, এরকম কটা উপায় হতে পারে? একটা উপায় হতে পারে, একটা উপায় হতে পারে। তাহলে তাহলে টোটাল কথা কিরকম ভাবে পেলাম? প্রথমে পি কে ডাকা হলো, তারপরে এইভাবে ডাকা হচ্ছে। তাহলে আমি এর অ্যান্সার অ্যাকচুয়ালি কত পাবো? 4×3 = 12 × 2 = 24 পাবো। বা এটাকে তুমি 4 ফ্যাক্টোরিয়ালও বলতে পারো। এবার তুমি বলবে 4 ফ্যাক্টোরিয়াল যদি ডাইরেক্ট আমি বলতাম তখন ব্যাপারটা এত ভালো বুঝতে না, কারণ 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু এসছে এই জায়গাটা থেকে, 4 ফ্যাক্টোরিয়াল থেকে কিন্তু এটা আসেনি। 4 ফ্যাক্টোরিয়ালটা এসছে এই জায়গাটা থেকে, ভালো করে বোঝো। প্রথমবার কিন্তু 4জনকে আলাদা আলাদা করে করে ডেকেছে, তাহলে 4 রকম উপায়ে ডাকা হলো। এরপর 3জনকে ডেকেছে, পি কে বাদ দিয়ে দিয়েছে, তাহলে এরকম করে 3 রকম উপায় হতে পারে, কারণ প্রথমে এই 3জনকে নিল, তারপর পরের 3জনকে, তারপর পরের 3জনকে, এরকম করে 3 রকম উপায়। তারপর 2জন 2জন করে ডেকেছে, তাহলে 2 রকম উপায়। এবার 4জনকে সব একসঙ্গে ডেকেছে, তাহলে 1 রকম উপায়। তাহলে টোটাল কত হলো? 24 আমার অ্যান্সার। কিন্তু এর অ্যান্সার ডাইরেক্ট কেউ বলতে পারে যে 4জন আছে মানে 4 ফ্যাক্টোরিয়াল হবে, এটা তুমি বলতে পারো। কিন্তু এটা বলতে পারো, কিন্তু তখন তোমাকে না বুঝে মুখস্থর মতো বলতে হবে। কিন্তু অ্যাকচুয়াল ওয়ে হলো এটা, যে প্রথমে একজন একজন করে ডাকলে 4 রকম উপায়, তারপর 3জন করে ডাকলে
তিনজন করে ডাকলো, একজন করে রেখে দিল, তাহলে সেটা তিন রকম উপায়। দুজন, প্রথম দুজনকে আগে ডাকলো, তারপরে পরের দুজনকে ডাকলো, তাহলে এটা দু রকম উপায় হলো। এবার একদম শেষে আমি বলছি চারজন একসঙ্গে বক্তৃতা দিতে উঠেছে, তাহলে চারজন মঞ্চে উঠে গেছে, আমি বলছি না চারজন একসঙ্গে বক্তৃতা দেবে, সেটা কিন্তু সম্ভব নয়। আমাকে মঞ্চে ওঠা নিয়ে কথা, মঞ্চে উঠেছে এবার এক করে দেবে, তাহলে মঞ্চে চারজনকে একসঙ্গে ডেকে নিয়েছে, তাহলে সেটা একটাই উপায় হবে। তাহলে এরকম কতগুলো উপায় পাবে? 4 ফ্যাক্টোরিয়াল বা 24, তাহলে 24 হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে, এনপিআর এর মান নিচে কোনটার সাথে সমান হবে? এনপিআর এর মান নিচে কোনটার সাথে সমান হবে? এটা সব থেকে বেস্ট উপায় হলো তুমি অপশান টেস্ট করতে পারো, অপশান টেস্ট করলে বেশি সুবিধা পাবে। আর না হয় হচ্ছে তোমার শর্টটিক অ্যাপ্লাই করলে হতে পারে, কিন্তু শর্টটিক এখানে অনেক রকম আছে, এনপিআরকে অনেক রকমভাবে লেখা যায়, তো কতগুলো মনে রাখবে, তার থেকে অপশান টেস্ট করবে। আমি দুটো নিয়মই বলছি। ধরো এনপিআর আছে, আমাকে আনতে হবে এনপিআর। এনপিআর মানে কি বাবা? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এনপিআর মানে আমরা এটুকু জানি, ক্লিয়ার? তাহলে এনপিআর মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার ফার্স্ট অপশন আমরা চেক করি। ফার্স্ট অপশন কি বলছে, যে এটা আসলেই আমি বলে দিতে পারবো, তাহলে অপশান এ চেক করব। তাহলে অপশান এতে কি আছে আগে একটুখানি বলি। অপশান এতে আছে এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা আমি ক্যালকুলেট করছি। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস আর ইন্টু উপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান, এটা ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমি এখন একটু সাজাই। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর এখানে লিখছি এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস আর ইন্টু উপরে এন মাইনাস ওয়ানই রাখছি, আর নিচে এখানে ওয়ান ওয়ান কাটলে কী হবে বাবা? এন মাইনাস আর। তাহলে এন মাইনাস আর, এবং তার সাথে আমি রাখছি, ভালো করে বুঝবে, তার সাথে আমি রাখছি এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এখন বলবে স্যার আমি কমন নেব, কোনটা কমন নেবে? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নাও, আর নিচ থেকে এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন নাও। তাহলে ওখানে ওয়ান থাকছে, এখানে উপরে আর থাকছে, আর নিচে থাকছে বাবা এন মাইনাস আর। এবার যদি এলসিএম করো, তাহলে এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচে এন মাইনাস ওয়ান মাইনাস আর এত ফ্যাক্টোরিয়াল, ইন্টু তার সাথে এখানে থাকবে এন মাইনাস আর প্লাস আর ডিভাইডেড বাই এন মাইনাস আর। তাহলে আর আর ক্যান্সেল আউট, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে কত? এন ফ্যাক্টোরিয়াল, আর এটা ইন্টু এটা মানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে? এটা এটা ম্যাচ করে যাচ্ছে, এটা মানেই তো এনপিআর। তাহলে দেখো অপশান এ ইজ কারেক্ট। ঠিক আছে, আর যেতেই হবে না, তাহলে অপশান এ তোমার কাছে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা অপশান টেস্ট করে নিয়ে করবে, বাদ বাকি এটার সঠিক হলো ওটা, কিন্তু মনে রাখতে পারবে না, কারণ এনপিআরকে অনেক রকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটু আগে তো দেখলে একটা রিপ্রেজেন্টেশন দেখালাম, তো এটা অপশান টেস্ট করো, কারণ এত সঠিক মাথায় রাখতে পারবে না। যাই হোক, এবার চলে এসো কোশ্চেন নাম্বার 22। এটা মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 22-তে এসো। কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, বলছে একটি ট্রেনে 5টি ফাঁকা জায়গা আছে, বসার জায়গা আছে। ঠিক আছে, মানে টোটাল 5টা সিট আছে। তাহলে কত রকম উপায়ে 3জন যাত্রী বসতে পারে? তাহলে কত রকম উপায়ে 3জন যাত্রী বসতে পারে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে ভালো করে বুঝবে, একটা ট্রেনে কটা বসার জায়গা আছে? তাহলে টোটাল জায়গা আছে 5টা। তাহলে এই 5টা জায়গার মধ্যে
আমাকে বলছে যে 3 জন যাত্রী বসতে পারে, ওই জায়গার মধ্যে 3 জন যাত্রী বসতে পারে। তাহলে আমি যদি সলভ করি, তাহলে বসার জায়গা 5টা, এটাও কিন্তু সেই হোটেলের অঙ্কের মতো। এই হোটেলের অঙ্কটা মনে রাখলে অনেকগুলো টাইপের অঙ্ক কিন্তু শেখা যাবে, যে কখন পি ইউজ করতে পারবো, কখন পি ইউজ করতে পারবো না, এই ব্যাপারগুলো বোঝা যাবে। তাহলে বসার জায়গা আছে এটা, তাহলে বসার জায়গা আছে তোমার কত, 5টা। তাহলে 5টা যদি বসার জায়গা থাকে, এবার কোয়েশ্চেন হলো যে কত রকম উপায়ে বসা যেতে পারে। তাহলে প্রথমে আমি তোমাকে পারমুটেশন দিয়েও বলবো, আর এমনি ধরো পারমুটেশন জানো না তাও তুমি করতে পারবে। আচ্ছা বাবা, সিট আছে কটা, 5টা। তাহলে S1, S2, S3, S4 এবং S5, 5টা সিট আছে। কজন যাত্রী, কজন যাত্রী, 3 জন। তাহলে 3 জন যাত্রী বলছে, এ একজন যাত্রী, বি একজন যাত্রী, সি একজন যাত্রী। যখন এ যাত্রী ফার্স্ট ঢুকলো, এ যাত্রী ফার্স্ট যখন ট্রেনে ঢুকলো, তখন ও দেখতে পাচ্ছে যে এই 5টা সিট পড়ে আছে। তাহলে 5টা সিটের মধ্যে যে কোনো একটা সিটে সে বসতে পারে। তাহলে 5টা সিট তার জন্য খালি। তাহলে টোটাল 5 রকম ভাবে সে বসতে পারে। এখানে বসে দেখলো কমফোর্টেবল হচ্ছে, তো ঠিক আছে এখানে বসে গেল। ও ঢুকে বললো যে এই 4টের মধ্যে যে কোনো একটা কমফোর্টেবল হচ্ছে, তাও বসে গেল। তাহলে এরকম ভাবে 5টা সিট খালি আছে, তাহলে কটা উপায় আছে তার কাছে, 5টা। তাহলে 5টা। এবার এবার বি যে যাত্রীটা আছে, বি যে যাত্রীটা আছে, সে বলল, সে যখন উঠলো, তাহলে এ তো অলরেডি একটা যে কোনো একটাই বসে গেছে, ধরো এ এখানে বসে গেল। তাহলে বি যখন পরে উঠলো, তখন দেখলো যে তার কাছে 4 রকম অপশন পড়ে আছে। এই সিট আছে, এই সিট আছে, এই সিট আছে, এই সিট আছে। এই 4টের মধ্যে যে কোনো একটাই বসতে পারে সে। তাহলে বি এর জন্য 4 রকম উপায় আছে। যখন সি ট্রেনের মধ্যে ঢুকলো, তখন সে দেখলো তার কাছে 3টে পজিশন পড়ে আছে, কারণ অলরেডি বি গিয়ে এখানে বসে পড়েছে। তাহলে এখানে তো আর সি গিয়ে ওর কোলে উঠে বসবে না, তাহলে বাকি ফাঁকা জায়গায় বসতে হবে। তাহলে এই ফাঁকা জায়গায় কটা আছে, আর 3টে পজিশন আছে। তাহলে এটা হতে পারে। তাহলে এর এ যে কোনো দুটো সিটে বসে যাবে, আর তো যাত্রী উঠছে না ট্রেনের মধ্যে। তাহলে এইটাই উপায় হতে পারে, এর বাইরে আর কিছু হবে না। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত, 4 3 12 5 60। এবার যদি কেউ বলে, এবার যদি কেউ বলে যে 5টা সিটের মধ্যে 3 জন বসবে, তাহলে 5p3। তাহলে 5p3, আমি বলবো হ্যাঁ হবে, এটা করলেও হবে। কিন্তু অ্যাকচুয়াল কন্ডিশন হলো এটা। তুমি কেউ যদি বলে 5টার মধ্যে 3টে সিট, 3টে সিট, তাহলে এটাও করতে পারো। তাহলে এটা মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি হবে, 5 - 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যালকুলেট করলে কত, 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল। আর নিচে 5 নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 2 ক্যান্সেল আউট। তাহলে 5 4 20 3 60। এটা করলেও হবে, যেটা খুশি তুমি করতে পারো। তাহলে 60 হবে আমার অ্যান্সার। এবার নেক্সট চলে আসি, পরের কোয়েশ্চেন কি বলছে, ভালো করে বুঝবে, ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে তার পরেরটা। বলছে 7 জন পুরুষ, ঠিক আছে, খুব ভালো কোয়েশ্চেন। 7 জন পুরুষ, 23। কেন ভালো কোয়েশ্চেন আমি এইটা এই কারণে বলছি, কারণ তোমরা কম্বিনেশনে কিন্তু এরকম পুরুষ ছিল আর মহিলা ছিল। তোমাদের সব থেকে বড় সমস্যা হবে যদি পরীক্ষায় আসে, তুমি বুঝতেই পারবে না যে পারমুটেশন দিয়ে হবে নাকি কম্বিনেশন দিয়ে হবে। ক্লিয়ার? তো এটা বোঝার জন্য কিন্তু দুটো চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং আমার ওই ক্লাসগুলো কিন্তু যা যা বলেছি একদম মন্ত্রের মতো মনে রাখতে হবে। নাহলে পরীক্ষা হলে সব গুলাবে, পি দিয়ে ইউজ করব না, সি দিয়ে ইউজ করব। ঠিক আছে? তো যাই হোক, চলো কোশ্চেন পড়া যাক। 7 জন পুরুষ আছে এবং 7 জন মহিলা একটা গোল টেবিলে, একটা গোল টেবিলে মোট কত রকম উপায়ে বসতে পারে। এমন ভাবে বসবে যেন 2 জন মহিলা, 2 জন মহিলা বলছে পাশাপাশি বসবে না বা বসতে পারে না। ক্লিয়ার? খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। এটা অনেক পরীক্ষায় এসছে। দেখো তোমাদের বইতে পাশে একদম লিখে দিয়েছে কোন পরীক্ষায় টরীক্ষায় এসছে। যাই হোক, তাহলে একটা গোল টেবিলে
এরা হচ্ছে বসতে পারে। তাহলে কজন পুরুষ আছে বাবা? 7 জন। তাহলে মেল আছে 7 জন, ঠিক আছে। ফিমেল আছে কজন? ও আচ্ছা, ফিমেলও 7 জনই আছে। এবার গোল টেবিলে বসছে, ঠিক আছে। তাহলে গোল টেবিলে বসছে, একটা গোল টেবিল। তাহলে এর মধ্যে কজন বসছে? এর মধ্যে বসছে হচ্ছে 7 জন। হুম। তাহলে 7 জন 7 জন 14 জন বসছে। ধরো একটা আমি গোল টেবিল তোমাদের বলি, ধরো এটা একটা গোল টেবিল, ঠিক আছে। এই গোল টেবিলের মধ্যে ওরা বসছে। তাহলে প্রথমে 7 জন এবং 7 জন পুরুষ 7 জন মহিলা। কন্ডিশন হলো যে 7 জন মহিলা মধ্যে বলছে যে কোনো দুজন মহিলা পাশাপাশি বসবে না। তার মানে কি, যদি দুটো করে পুরুষের মাঝে মহিলাকে বসিয়ে দেই তাহলে তো আমার কোনো সমস্যা আশা করি হবে না। তাহলে এখন আমি বলছি যে ধরো এইখানে একটা মেল বসলো, তাহলে এটা M1, ঠিক আছে। এখানে একটা মেল বসলো, ধরো এটা এম ধরো 7। এখানে একটা মেল বসলো, ধরো এটা 2। এখানে ধরো একটা মেল বসলো, তাহলে এটা 3। আচ্ছা 3 নেই। এখানে একটা মেল বসলো, ধরো এটা হচ্ছে M4, 1 2 3 4। এখানে একটা মেল বসলো যেটা M5, এবং এখানে একটা মেল বসলো ধরো বলতে পারো এটা 6। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এরকম ভাবে বসছে। তাহলে এবার আমি বলছি মহিলাগুলোকে আমি এদের মাঝখানে বসাবো। তাহলে এদের মাঝখানে বসাবো। তাহলে এখানে একটা, আমি বলছি যে এখানে একটা মেল বসতে পারে, যেহেতু মাঝখানে বসাবো বলেছি। তাহলে আমি ফিমেলের জন্য এই একটা পজিশন রাখতে পারি, এই একটা পজিশন ফিমেলকে 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 রাখতে পারি, এই একটা পজিশন ফিমেলের জন্য হতে পারে, এই একটা পজিশনও ফিমেলের জন্য হতে পারে। ক্লিয়ার? তাহলে এই পজিশনগুলো ফিমেলের জন্য হতে পারে। তাহলে কটা পজিশন বাবা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে কটা পজিশন হচ্ছে? আবারও দেখো, 1 2 3 4 5 6। তুমি বলবে স্যার এখানে বড় জায়গা আছে, তাহলে এখানে আরেকজন মহিলাকে ঢুকিয়ে দেবো। হবে না, কারণ দুজন মহিলা পাশাপাশি বসবে না। তাহলে দুজন পুরুষের মাঝেই মহিলাকে রাখতে হবে। তাহলে মহিলাকে যদি দুজন পুরুষের মাঝে রাখি, তাহলে কটা মহিলার বসার জায়গা কটা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এই 7 জনের মধ্যে, সরি, এই 7 জনের মধ্যে 7 জন মহিলা, 7টা সিটের মধ্যে 7 জন মহিলা বসতে পারে। তাহলে 7p7, 7p7। তাহলে 7 জনের মধ্যে 7 জন বসতে পারে। আর বাকি মেলগুলো নিজেদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বসতে পারে। তাহলে মেলগুলো আমি বলছি দুজনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বসতে পারে। তাহলে মেল কত হবে? মেলও 7 জন আছে। তাহলে এই 7 জনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যদি বসে, তাহলে আমি বলতে পারবো যে এটা 7 ফ্যাক্টোরিয়াল হবে। বলো কারুর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে প্রশ্ন করো। এই অবধি কি কারুর বুঝতে অসুবিধা হলো? এই অবধি কারুর বুঝতে অসুবিধা হলো? প্রশ্ন পড়ে আমাকে বলো দরকার হলে। কোনো অসুবিধা? অসুবিধা নেই বলছো? তার জন্য বুঝতে পেরেছো? এবার বলি,
তাহলে আমি কি বললাম যে আমার কাছে তাহলে এতজন মহিলা এবং এতজন পুরুষ আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার ঠিক আছে, কোনো সমস্যা এখানে নেই। তাহলে সমস্যা এখানে আছে কিন্তু একটা, সমস্যাটাই আমি ওই জন্যই বারবার করে জিজ্ঞেস করছি, ভালো করে বুঝবে। 7p7 বলেছি, তাহলে 7টা সিটে 7জন তো বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এই 7টা সিটের মধ্যে 7জন বসতে পারে, কিন্তু সমস্যা হলো, ভালো করে বুঝবে। তাহলে আমি তো আমি তো হচ্ছে প্রথমে হচ্ছে এই 7জন হচ্ছে মেলকে এখানে ফিক্সড করে দিয়েছি। 7জন মেলকে হচ্ছে আমি এখানে ফিক্সড করে দিয়েছি। সাথে 7জন যদি মেলকে ফিক্সড করে দেই, তাহলে হচ্ছে তোমার মেলকে নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে মেল হচ্ছে এটা হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে কি সেটা আমি বলি। কারণ ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো এই জায়গাটা। কারণ এখানটায় ফিমেল কতগুলো আছে বাবা? ফিমেল ডেফিনেটলি তুমি বলবে যে এখানে ফিমেল আছে হচ্ছে তোমার 7টা। তাহলে ফিমেল যদি 7টা থাকে, তাহলে ফিমেল হচ্ছে যদি তোমার কাছে 7টা থাকে, তাহলে একটা গোল টেবিলে এটা তখনই সম্ভব হতো। এটা তখনই সম্ভব হতো যদি কিনা এই টেবিলটা গোল না হতো। এই টেবিলটা গোল না হতো, এখানে তখনই সম্ভব হতো। কারণ এখানটায় ভালো করে বুঝবে, এখানটায় কিন্তু এই যে যেহেতু হচ্ছে এই গোল টেবিলে ধরো আমি বলছি n সংখ্যক বস্তুকে বসানোর উপায়। গোল টেবিলে n সংখ্যক বস্তুকে যখন আমরা বসাবো, তাহলে তার উপায় সব সময় হচ্ছে 720 হবে বা 6 ফ্যাক্টোরিয়াল হবে। কেন বলছি? কারণ n-1 ফ্যাক্টোরিয়াল হয়, এখানেই সমস্যাটা। দেখো ওই এই এই ফিমেলের জন্য আমি যদি বলি, তাহলে ফিমেলের জন্য সেভেন 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 p7 মানে এটা 7 ফ্যাক্টোরিয়াল, কোনো সমস্যা নেই। কিন্তু এই মেলের জন্য এটা তোমাকে মনে রাখতে হবে, এই মেলের জন্য এটা সবাই ভুল করে। এই মেলের জন্য ভালো করে বুঝবে, এই মেলের যে মেলগুলো যে 7জন আছে, সেই 7জনের জন্য কখনোই এই 7 ফ্যাক্টোরিয়াল হবে না। এই 7p7 তো 7 ফ্যাক্টোরিয়াল। আর এর জন্য অ্যান্সার হয় এটা একটা থিওরি, সম্ভবত বইতে আছে, একটু দেখবে, তবু আমি এইখানেই বলে দিচ্ছি, দেখার দরকারও নেই। এটা সবসময় হয় এনখানা বস্তুকে যখন গোল টেবিলে বসাবে, সবসময় এটা হবে n-1, সরি ডিস্টার্ব করছে, n-1 ফ্যাক্টোরিয়াল। এটা সবসময় হয় n-1 ফ্যাক্টোরিয়াল, এটা একদম মাথায় রেখে দেবে। এবার প্রশ্ন হলো কেন? এবার প্রশ্ন হলো কেন? কারণ দেখো, এই একজন যদি ফিক্সড না থাকতো এখানে, তাহলে এর দুপাশে 2জন মহিলা বসতে পারতো না। একজনকে তোমাকে ফিক্সড করতে হবে, আর বাকি 6জনকে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হয়। তাই জন্য এটা সবসময় n যদি হয় n-1 ফ্যাক্টোরিয়াল। এটা আমি এই জন্যই তোমাদের শুরুতে বললাম, কারণ এটা আমি করছিলাম কি কম্বিনেশনের মতো করে তোমাদের বলছিলাম। কম্বিনেশনে যদি এইভাবে করতে তাহলে ঠিক ছিল, কারণ কম্বিনেশনে ঘোরানো ফেরানোর ব্যাপারটা হয় না। আমি আগেই বলেছি যে এতগুলোর মধ্যে এতগুলো শুধু নেওয়া হলো কম্বিনেশন, আর পারমুটেশন মানে নিয়ে তুমি ঘোরাও। তাহলে তোমাকে একজনকে এখানে ফিক্স রাখতে হবে, তার দুপাশে তো 2জন মহিলা বসবে, তারপরে বাকি 6টা সিট তুমি ঘুরিয়ে ফিরিয়ে দাও। তাহলে এটা 7p7, আর এটা হবে n-1 মানে 7-1 7-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমার অ্যান্সার কত? অ্যান্সার ডেফিনেটলি বলবে 7 ফ্যাক্টোরিয়াল × 6 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল × 6 ফ্যাক্টোরিয়াল, ভুল করো না। ওই জন্যই তোমাদের বারবার করে জিজ্ঞেস করলাম, বলতে পারলে না। যাই হোক, 6 ফ্যাক্টোরিয়াল প্রথমত একটা থিওরি। কারণ সবসময় মাথায় রাখবে যে তুমি এটাই এটাই থিওরি হিসাবে পাশে লিখে নাও। যখন এনখানা বস্তু কোনো গোল টেবিলে বা গোল জায়গায় বসানো হয়, তার উপায় হলো n-1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে একটা ফর্মুলা, কিন্তু আর কিছু নয়, এটা একটা ফর্মুলা। এবার তুমি যদি বলো এখানে স্যার কিভাবে হলো,
তাহলে তার উপায় হলো এখানে হয়েছে এইভাবেই, যে হচ্ছে একজন ম্যানকে ফিক্স রাখবো, তাহলে ফিক্স রাখলে তারপরে গিয়েই একজন ম্যানকে ফিক্স রাখবো, ফিক্স রাখার পরে তার দুপাশে কিন্তু মহিলা বসবে। তুমি যদি একজন ম্যানকে ফিক্স না রাখো, তাহলে তার আগেই তো দুজন মহিলা পাশাপাশি বসে গেল, হয়তো গ্যাপ বেশি কিন্তু বসে তো গেল। আমার তো বলেছে কখনোই দুটো মহিলা পাশাপাশি বসবে না, n-1টা করে তোমাকে রাখতে হবে। তার মানে কি, প্রথমে হচ্ছে ভালো করে বুঝবে, একদম শুরু থেকে বলি। প্রথমে ধরো এই একজন এখানে চলে এসছে, বসলো, তারপর একটা একজন বসে যাওয়ার পরে একটা মহিলা এলো, আবার একজন ম্যান বসলো, আবার একটা মহিলা, আবার একটা ম্যান বসলো, আবার একটা মহিলা, এরকম করে ঢোকানো হচ্ছে টেবিলের মধ্যে। একজন ম্যান অলরেডি ফিক্স ছিল, তারপর একটা মহিলা এলো। তাহলে এরকম করলে বাকি ছজন কি হবে, ঘুরবে ফিরবে। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, n-1 কেন হচ্ছে, আরো একটা থিওরি আছে এর, যে n-1 হয় যখন যখন এর পাশে এর মানে এই M3 ম্যানটা আর M7 ম্যানটা এদের মধ্যে যখন ঘোরানো হবে, গোল টেবিল যেহেতু, তাহলে M3 এর পজিশনে এলো আর M7 যখন এর পজিশনে গেল, তাহলে এই ব্যাপারটা সেম না। M3 আর M7 লিখলাম, তারপরে M7 এখানে গেল, M7 এখানে গেল, এর পরে গিয়ে M3 এখানে এলো, তাহলে ব্যাপারটা তো সেম, সেই তো দুজনের মাঝখানে একটাই মহিলা আছে। বুঝেছো? ওই জন্য এক বাদ যাবে, ওই জন্য সবসময় এক বাদ যাবে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসে। আর ওই দেখবে কোয়েশ্চেনের পাশেই দেখবে সমস্ত জায়গায় এসছে, এমনকি এই কোয়েশ্চেনটা ইউপিএসসি তো আসে। যাই হোক, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 24-এ। 24 কোয়েশ্চেন বলি। 24 কি বলছে আগে কোয়েশ্চেন পড়ো। 24 বলছে দিল্লি। দিল্লি এটা একটা শব্দ, এর অক্ষরগুলো সাজিয়ে মোট কতগুলি শব্দ তৈরি করা যেতে পারে, প্রতি ক্ষেত্রে এল অক্ষরটি মাঝখানে থাকে। ক্লিয়ার? এলটা বলছে মাঝখানে থাকে, মানে এলটাকে ওরা ফিক্সড করেছে, এলটা বলছে মাঝখানে থাকে। তাহলে দিল্লি, তাহলে আমি যদি বলি, তাহলে এখানে টোটাল শব্দ কটা আছে, এই সরি অক্ষর কটা আছে, অক্ষর হচ্ছে 1 2 3 4 5টা। তাহলে 1 নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষর, 3 নম্বর অক্ষর, এবং এটা 4 নম্বর অক্ষর, আর একটা আছে 5 নম্বর অক্ষর, টোটাল 5টা। এল বলছে সবসময় মাঝখানে থাকে, তাহলে আমি ধরো এল এখানে পেরেক দিয়ে সাঁটিয়ে দিয়েছি, মানে এল যাতে না সরে, এলটা 3 নম্বরে ফিক্সড করে দিয়েছি। বাকি ডি 4 5-এ বসতে পারে, এই যাই 1 2-এ বসতে পারে। আবার এইচ কখনো 1 নম্বরে আসবে, ই কখনো 5 নম্বরে যেতে পারে। তাহলে এই বাকি যে 4টে পড়ে আছে, এই 4টে কিন্তু এদিক ওদিক সেদিক করছে। তাহলে এই 4টেকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে ভালো করে বুঝবে, যদি আমার কাছে কোয়েশ্চেন কি হলো, কোয়েশ্চেন হচ্ছে যে আমার কাছে 4জন, এখানটায় টোটাল হচ্ছে তোমার 4জন আছে, ওই সরি 5জন আছে, কিন্তু 5জনের মধ্যে 4জন হচ্ছে ঘুরছে ফিরছে, আর আরেকজন ফিক্সড, সে কখনো পরিবর্তন হবে না, ও সবসময় মাঝখানে থাকবে। কোনো কোয়েশ্চেনে দেখবে ফার্স্টে বলা আছে, সেটাও একই রকম ভাবেই করবে। তাহলে ভালো করে বোঝো আমি কি বললাম, যে ভালো করে দেখো, আমি বললাম যে টোটাল কথা হলো এল কে মাঝখানে আমরা ফিক্সড করেছি। তাহলে এল কে যদি মাঝখানে ফিক্সড করি, তাহলে বাকি চারটে আমার কাছে এদিক ওদিক ঘুরছে। তাহলে এল কে তো ফিক্সড করে রেখেছি, তাহলে বাকি 4টে যদি ঘোরে, তুমি বলবে স্যার এটা হচ্ছে তোমার কাছে 4 ফ্যাক্টোরিয়াল হতে পারে। বা তুমি যদি সিটের হিসাবে ভাবো, একটু আগে আমি সিট বলেছি, তাহলে একটু আগে আমি সিট বলেছি, তাহলে সেই সিটের রেসপেক্টে তুমি কি বলতে পারো, সিটের রেসপেক্টে ওই 4টে সিট পড়ে আছে, কত নম্বর, 1 2 3 4, এই 4টে সিটের মধ্যে এই 4জন ঘুরছে ফিরছে। ক্লিয়ার? তাহলে 4টের মধ্যে এই 4জন ঘুরছে ফিরছে, কিন্তু আমি বলছি
যে বাকি যে নাম্বারটা আছে বা বাকি হচ্ছে যে যে আমার কাছে যে দুটো আছে সেই দুটো তো কোনো ঘোরাফেরা করছে না। সেই দুটো ঘোরাফেরা করছে কি? সেই দুটো তো ডেফিনেটলি ঘোরাফেরা করছে না, মানে মাঝখানে যে যে লোকটা বসে আছে মানে এলটা, তাহলে এলটা ঘুরছে না, কিন্তু বাকি চারজন এদিক ওদিক ঘোরাফেরা করছে। তাহলে বাকি চারজন যদি এদিক ওদিক ঘোরাফেরা করছে, তাহলে এবার তোমরা বলো, নিজেরাই বলো অ্যান্সার কত হবে, কে বলতে পারবে? 4 ফ্যাক্টোরিয়াল হবে বা 4p4 হবে, এটাই বলতে পারছো না? এই চারজন, এই চারটে সিটের মধ্যে তো ডি এর এই যারাই ঘুরছে, এলটাকে তো পেরেক দিয়ে সাঁটিয়ে দিয়েছি, এ এখান থেকে নড়বে না, এখানেই থাকবে। তাহলে চারটের মধ্যে চারজন ঘুরছে, অথবা 4 ফ্যাক্টোরিয়াল করো। এটা মানে যা, এটা মানে যা, এটা মানেও তাই। তাহলে কত অ্যান্সার? 12 সরি 12 নয়, 4 × 3 = 12 × 2 = 24 অ্যান্সার। তাহলে 24 অ্যান্সার, 24 হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 = 12 × 2 = 24। তাহলে কোন অপশন হচ্ছে দেখে নিও। এবার নেক্সট কোশ্চেনে আসি। এটাও দেখো কি বলেছে, একটি 12তলা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের লিফটে 3জন প্রবেশ করলো, তারা প্রত্যেকে পৃথক তলে লিফট থেকে নামবে, কোনো দুজন লোক একসঙ্গে একই তলায় নামবে না। ক্লিয়ার? তাহলে এবার বলছে লিফট যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায়, তাহলে দ্বিতীয় তলাতে দাঁড়াবে না। এটা একটু আলাদা, আগের লিফটের কোশ্চেনের থেকে এটা আলাদা, ভালো করে বুঝবে। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো, দেখেছো কত সুন্দর করে আমরা এই ঘটনাগুলোকেই অঙ্ক করছি, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। এই লিফটের কাজগুলো বা এই লিফটে যাওয়া আসা, তার মধ্যেও দেখেছো অঙ্ক। ঠিক আছে, কত সুন্দর ব্যাপার না? যাই হোক, 12তলা একটা বাড়ির ফ্ল্যাট বা লিফট আছে, ফ্ল্যাটে একটা লিফট আছে, সেই লিফটে 3জন লোক প্রবেশ করেছে। ঠিক আছে, টোটাল 12তলা কিন্তু। এবার প্রশ্ন হলো, ওই তিনজন অলওয়েজ আলাদা আলাদা জায়গায় কিন্তু নামবে, মানে কোনো দুজন একসঙ্গে একই তলায় নামবে না, বা কোনো দুজন একসঙ্গে বলতে পারো যে একই জায়গায় থাকবে না, মানে কোনো দুজন ব্যক্তি একসঙ্গে একই জায়গায় নামবে না। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবার বলছে যে ওই যে 12তলার লিফট যেটা আমরা বললাম, সেখানে আবার দ্বিতীয় তলায়, দেখো লিফটে যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায়, তাহলে লিফটটা কিন্তু দ্বিতীয় তলায় দাঁড়াচ্ছে না, তাহলে বাকি তলায় নামতে পারে, তাহলে দ্বিতীয় তলা আমাকে বাদ দিতে হবে, দ্বিতীয় তলায় ও কোনোদিনও দাঁড়াবে না। ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝলে। তাহলে এবার বলছে লিফটটা দ্বিতীয় তলায় দাঁড়াবে না, তাহলে কোন কোন তলায় দাঁড়াবে? এক তলায় তো উঠছে, তাহলে ওটা হতে পারে। দ্বিতীয় তলায় দাঁড়াচ্ছে না, 3 তলায়, মানে গ্রাউন্ড ফ্লোর কিন্তু আমি হিসাব করছি না, ঠিক আছে না? গ্রাউন্ড ফ্লোর কিন্তু আলাদা। তাহলে 1তলায় এসে দাঁড়াতে পারে লিফটটা, দু তলায় দাঁড়াবে না, 3তলায় দাঁড়ালো, 4তলায় দাঁড়ালো, 5তলায় দাঁড়ালো, 6তলায় দাঁড়াবে, 7তলায় দাঁড়াবে, 8তলায় দাঁড়াবে, 9তলায় দাঁড়াবে, 10তলায়ও দাঁড়াবে, 11তলায়ও দাঁড়াবে, এবং 12তলায়ও লিফটটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 12তলায় লিফটটা দাঁড়াবে। তাহলে লিফট একটা তলায় তোমার দাঁড়ালো না। তাহলে টোটাল এখানে কটা ফ্লোর এসে নাম, টোটাল ফ্লোর সংখ্যা কটা? 11টা, কারণ 2 বাদ গেছে। তাহলে টোটাল 11টা ফ্লোরে লিফটটা দাঁড়াবে, তাহলে টোটাল হচ্ছে 4 হচ্ছে 11টা ফ্লোর, কটা? 11টা। ঠিক আছে, এই 11টা, যে ফার্স্ট নামবে, কে ফার্স্ট নামবে বাবা? ডেফিনেটলি তুমি বলবে যে স্যার প্রথম লোকটা ধরো ফার্স্টের তলায় নামলো, তাহলে তার কাছে অপশান আছে কোনটা? এই 11খানা পুরোটা অপশান আছে, সে যে কোনো তলায় নামতে পারে। তাহলে প্রথম যে লোক, সে 11টা অপশান আছে, ধরো সে একতলায় নেমে গেল। দ্বিতীয় যে লোক আছে সে তো আর একতলায় নামতে পারবে না, কারণ কোনো দুজন লোক একসঙ্গে একই তলায় নামবে না। দ্বিতীয় যে লোক, তার কাছে কটা অপশন আছে? তার কাছে ডেফিনেটলি 9টা অপশন আছে, সরি সরি বাবা, 10টা অপশন আছে, কারণ একটা তলায় সে নেমে গেছে, 10টা অপশন আছে। তৃতীয় যে লোক, তার কাছে কিন্তু বাকি সব কটা অপশন আছে, মানে 9টা তলাই তার কাছে অপশন। তাহলে কত হবে? এইগুলো গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 11 × 9 = 99, 990। এবার তুমি বলবে যে স্যার এইভাবে করব না, আরো অন্যভাবে করা যায়। কিরকম? 11টার মধ্যে 3জন নামবে, তাহলে 11p3 করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। 11p3 করলেও এটা আসবে, দেখবে।
11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল, সরি সরি বাবা, এটা 8 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কেটে দাও, তাহলে কত হবে 990। কিন্তু এইভাবে মানে করা হয়েছে, সেখান থেকে এই জায়গাটা এসছে, যাই হোক সেইভাবেও ভাবতে পারো। তাহলে 990 হয়ে গেল, বুঝে গেছো? এবার নেক্সট চলে আসি। 26 বলছে একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টি রাস্তা আছে। কত রকম ভাবে একজন গ্রামবাসী শহরে যেতে এবং ফিরতে পারে? ক্লিয়ার? শহরে যেতে এবং ফিরতে পারে। এখানে এখানে একটা নৌকার অঙ্ক ছিল, সেটা তোমাদের জানি না বলেছিলাম কিনা, হয়তো কম্বিনেশনে বলেছিলাম, একটা নৌকার অঙ্ক ছিল এই জায়গাটায়, ঠিক সেই টাইপের। মানে এখানে কিন্তু ওই কন্ডিশন দেয়নি যে যে রাস্তায় যাবে সেই রাস্তায় ফিরতে পারবে না, এরকম একটা খুব সুন্দর অঙ্ক আছে কিন্তু, সেটা আমি সম্ভবত তোমাদের করিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না। তো এইটা কিন্তু একটু অন্য টাইপের, মানে যে রাস্তায় যাবে সে রাস্তায় ফিরতেও পারে, কারণ আমাকে কোশ্চেনে কিছু বলেনি। তাহলে টোটাল 5টা রাস্তা আছে, তার মানে কি এটা একদম সহজ। কেন বলছি দেখো বাবা, সে যখন যাচ্ছে, ধরো লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়েছে লোকটা, ঠিক আছে না? এর কাছে কটা রাস্তা আছে শহরে যাওয়ার জন্য? একটা, দুটো, তিনটে রাস্তা, চারটে রাস্তায় যেতে পারে, এবং ফাইনালি আরো একটা রাস্তায় সে যেতে পারে। যখন সে যাচ্ছে তার কাছে 5টা উপায় আছে যাওয়ার, তাহলে 5টা। যখন সে ফিরছে তখনও 5টা উপায়, তাহলে ইন্টু 5, তাহলে টোটাল অ্যান্সার কত? 25। 25। কিন্তু যদি প্রশ্ন এরম বলতো যে রাস্তায় যায় সে রাস্তায় ফিরতে পারবে না, তখন কোশ্চেন আলাদা হতো, তখন কিন্তু অ্যান্সার আলাদা হতো, তখন এটা আমরা অন্যরকম ভাবে করতাম। যাই হোক, তাহলে 25 অ্যান্সার পেলে। যাই হোক, কম্বিনেশন মোটামুটি আজকের আমরা কিছুটা করলাম, 26টা মতো অঙ্ক করলাম, আরও করব। আরও একটা ক্লাস আমরা নেব কম্বিনেশনের উপর, আরও একটা ক্লাস আমাদের নিতেই হবে, না হলে করা যাবে না। তবে এবার আমি তোমাদের বলবো শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ যে জায়গাগুলো আছে, তো শূন্যস্থান পূরণ এবং ওই আরও দেখবে বাম পক্ষ ডান পক্ষ, বাম হস্ত ডান হস্ত যেগুলো মেলানো আছে, সেই জায়গাগুলো একটু বাড়িতে আবার করার, যদি যা কনসেপ্ট দিয়েছি হয়তো বা কিছুটা ক্লিয়ার হয়েছে, ওগুলো অনেকটাই করতে পারো। তো ফাইনালি আমরা প্রথমত এমসিকিউ যেগুলো বাকি আছে সব ধরে করাবো, ওগুলো না করলেও না করো, কিন্তু বাকি জায়গাগুলো একটুখানি করো।